হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ফেসবুকে একটা কমেন্ট করে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব, তৃতীয় ক্লাসটা করব। এটা আমাদের থার্ড ক্লাস। তো এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমাদের আগের দুইটা ক্লাস করে আসতে হবে, ঠিক আছে? আমি একটু কাশি দিব আজকে, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো। ওকে, ঠিক আছে। তো এটা করার জন্য কিন্তু আগের দুইটা ক্লাস করে আসতে হবে। আমরা আজকে লিমিট পড়বো। কালকে সবার লাস্টের টপিক কি ছিল? অসীম লিমিট আমরা পড়তেছিলাম, তাই না? তাই তো, আমরা অসীম লিমিট পড়তেছিলাম। তো আজকেও অসীম লিমিট দিয়ে শুরু করব। আজকেও অসীম লিমিট দিয়ে শুরু করব। যারা আগের ক্লাসগুলো করো নাই, অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে। অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে। তো আমরা প্রথমত যেই টাইপটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সূচকে অসীম লিমিট। সূচকে অসীম লিমিট। আমরা অসীম লিমিট দেখছিলাম, কিন্তু আমাদের যেই চলক সেটা সূচকে ছিল না। এই টাইপটার বৈশিষ্ট্য কি? আমাদের যেই চলকটা বা এক্স, সেটা এবার সূচকে বা পাওয়ারে উঠে যাবে। দেখছো, প্রত্যেকটা এক্স কিন্তু পাওয়ারে উঠে গেছে। আর এক্স এর ভ্যালু যেহেতু টেন্ডস টু ইনফিনিটি, তার মানে কি আমাদের ইনফিনিটি বা অসীম কোথায় গেছে? সূচকে উঠে গেছে। সূচকে উঠে গেছে। তো এই দুইটা একটু লিখে নাও। আমরা একটু দেখব এটা কোন আকৃতির। এটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতির। এক্স্যাক্টলি এই আকৃতির না, বাট ধরতে পারো এটা, ঠিক আছে? এটা হচ্ছে এই আকৃতির অনির্ণেয়। এই দুইটা একটু লেখো, আমরা এখন দেখব যে এটা কিভাবে সলভ করতে হয়। আমরা এখন কিছু প্রপার্টি দেখব। কিছু প্রপার্টি দেখব। ধরো এ টু দি পাওয়ার এক্স, আচ্ছা এ বাদ দিলাম, 3 টু দি পাওয়ার এক্স। 3 টু দি পাওয়ার এক্স, আমাকে বলো তো, যদি এক্স এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি হয়, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এই যে 3 টু দি পাওয়ার এক্স, এইটার ভ্যালু কত হবে? 3-এর মাথায় অনেক বড় একটা সংখ্যা, সেটা কি ইনফিনিটি হয়ে যাবে না বলো তো? 3-এর মাথায় তুমি যত বড় সংখ্যা দিতে থাকবা, ওটা কি তত বড় হতে থাকবে? 3, 3 স্কোয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4 আস্তে আস্তে বড় হইতে থাকে, তাই না? তো 3-এর মাথায় যদি ইনফিনিটি বসে বা 3 টু দি পাওয়ার ইনফিনিটি, সেটা অনেক বড় একটা সংখ্যা বা ইনফিনিটি হবে, তাই তো? ঠিক আছে। এইবার এইবার 3 টু দি পাওয়ার এক্স, এবার আমরা যেটা করলাম, এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি, এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা নেগেটিভটা দেই নাই, এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, অর্থাৎ এক্স এর ভ্যালু নেগেটিভ অনেক বড় একটা সংখ্যা, নেগেটিভ অনেক বড় একটা সংখ্যা। তাহলে এইটার ভ্যালু কত হবে আমাকে বলো তো? এইটার ভ্যালু কত হবে আমাকে বলো? 3-এর মাথায় নেগেটিভ অনেক বড় একটা সংখ্যা, এটা কি শূন্যের কাছাকাছি হবে না বলো তো? 3 টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি, এটা কি শূন্যের কাছাকাছি না? তোমার যদি এভাবে চিন্তা করতে অসুবিধা হয়, 3 টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটিকে লেখা যায় 3 টু দি পাওয়ার, এভাবে লেখা যায়, তাই না? সূচকের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু ইনফিনিটি, তাই না? আমাদের ভগ্নাংশটার নিচে যেটা আছে সেটা একটা ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি, যার ভ্যালু কত? 0, তাই না? যারা বুঝো নাই, 3-এর মাথায় নেগেটিভ অনেক বড় একটা সংখ্যা দিচ্ছে, তুমি 3-এর মাথায় ধরো -1 বসাও, তাহলে কত? 1/3। 3-এর মাথায় -2 বসাও, 1/9। সংখ্যাটা ছোট হইতেছে না? আমাকে বলো তো। 3-এর মাথায় -1 বসাইলা, 1/3। 3-এর মাথায় -2 বসাইলা, 1/9। 3-এর মাথায় -3 বসাইলা, 1/27। এটা কি আস্তে আস্তে শূন্যের কাছাকাছি যাইতেছে না? তাই তো। এখন 3-এর মাথায় নেগেটিভ অনেক বড় একটা সংখ্যা দিলা, মানে নেগেটিভ দেওয়া মানে অনেক ছোট হয়ে যাবে আর কি, অনেক ছোট একটা সংখ্যা। 3 টু দি পাওয়ার নেগেটিভ ধরো 1 কোটি, তাহলে ওটা শূন্যের কাছাকাছি হয় না? তার মানে 3 টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি, এই জিনিসটা কত?
0। এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা সূচকের আরো কিছু প্রপার্টি দেখি। আমরা কিন্তু এখনো অঙ্কে যাই নাই, আমরা বেসিক প্রপার্টিগুলো দেখলাম। এখানে দুইটা বেসিক প্রপার্টি, ওটা এক্সপ্লেন করার জন্য এখানটায়। এতটুকু সবাই বুঝছি তো, তাই না? এতটুকু সবাই বুঝছি, ঠিক আছে। এখন আমরা সূচকের কিছু প্রপার্টি দেখব। বলো তো 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? 1/3 টু দি পাওয়ার এক্স লিখতেই পারি, তাই না? আবার এটাও লিখতে পারি 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স, এইটা মানে 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার না? বা এটাকে কিন্তু লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। এগুলো জাস্ট বেসিক সূচকের প্রপার্টি, ওকে। আচ্ছা, এবার আমাকে বলো তো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখান থেকে আমি যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে কত থাকবে? এখান থেকে আমি যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নিই, তার মানে এই জিনিসটা থেকে আমি 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে বলো তো? 3 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স পড়ে থাকবে না? এই যে এই দুইটা গুণ করেই দেখো এটা আসতেছে। কিংবা তোমার বুঝতে অসুবিধা হলে এই যে এইটা 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে লেখা যায় 1/3 টু দি পাওয়ার এক্স। এই 1/3 টু দি পাওয়ার এক্স, এখান থেকে তুমি যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নাও তাহলে কি পড়ে থাকবে? 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/3 টু দি পাওয়ার এক্স। এই যে এই দুটো গুণ করেই দেখো এটা আসে 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/3 টু দি পাওয়ার এক্স। এটা মানে কি 1/3 টু দি পাওয়ার টুয়াইস এক্স। বুঝছো? একটা সিম্পল জিনিসকে আমি অনেকভাবে দেখালাম আর কি, এই জিনিসটা এখন আমাদের কাজে দিবে। এতটুকু সবাই বুঝছি? আমাকে বলো তো এতটুকু কি আমরা সবাই বুঝছি? ক্লাস 9-10 বেসিক সূচকের ফর্মুলা, ঠিক আছে? বুঝো নাই? আবার 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 প্রথমটা খেয়াল করো। এটা সবাই বুঝছি, এটা সূচকের ফর্মুলা। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স কে লেখা যায় 1/3 টু দি পাওয়ার এক্স, এটা সবাই বুঝছে, এটা খুবই সহজ। এর পরেরটা 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স, একটু মনে করে দেখো সূচকের এরকম একটা ফর্মুলা ছিল না? এ টু দি পাওয়ার এম, তার মাথায় যদি এন দাও তাহলে সেটা এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়, তাই না? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুইটা গুণ হয়, তাই না? তো 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স, একটু উল্টা দিক থেকে চিন্তা করো। 3 টু দি পাওয়ার এক্স, তার মাথায় আছে 2, তো এই দুইটা গুণ করলে কি 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স হয় না? বুঝতে পারলাম? তার মানে 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স কে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। আর একটা জিনিসের স্কোয়ার মানে ওই জিনিসটাই দুইবার গুণ আকারে আছে, ওকে। 2 নাম্বারটাও বুঝতে পারলাম। 3 নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট। এখানে দেখো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখান থেকে আমি 3 টু দি পাওয়ার এক্স কমন নিব, তাহলে কি পড়ে থাকবে? এই জিনিসটা পড়ে থাকবে। উল্টা ভাবে চিন্তা করো, এই দুইটা জিনিস তুমি যদি গুণ করো 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স, সূচক দুইটা যোগ হয়ে যাবে না? তাহলে কি এটা পড়ে থাকে না? বুঝতে পারলাম? এখনো না বুঝলে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে কি লেখা যায় 1/3 টু দি পাওয়ার এক্স, এই যে প্রথম প্রপার্টি অনুযায়ী, ওকে। তারপর এখান থেকে, এই যে এখান থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিছো, তাহলে এই দুটা জিনিস গুণাকারে থাকবে। এই দুটা জিনিস গুণাকারে জাস্ট এইটা গুণ করে দেখো, এটা ফেরত আসে, একটা একটা কাটা যাবে, একটা পড়ে থাকবে। বুঝাতে পারলাম? আর এই জিনিসটাকে সিম্পলিফাই করলেই আগের এটা পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারলাম? এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো আমাদের এখন অঙ্কে কাজে লাগবে। আমরা শুরু করতেছি আমাদের প্রথম অঙ্ক। তোমরা চাইলে পুরো অঙ্ক তুলতে পারো বা নাম্বারটা তুললেও হবে, অঙ্কটা তুলে ফেলো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। এটা কোন আকৃতির বলো তো? এইটা কোন আকৃতির? এক্স এর জায়গায় তুমি যদি অসীম বসাও, ইনফিনিটি বসাও, তাহলে কি আসতেছে? 3 টু দি পাওয়ার ইনফিনিটি। 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? ইনফিনিটি না? মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এই যে এই জিনিসটা খেয়াল করো, 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয়? 0 না? মাইনাস 0, তো মাইনাস 0টা আমি লিখতেছি না, আচ্ছা লিখি। ডিভাইডেড বাই নিচে দেখো এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও। 3 টু দি পাওয়ার ইনফিনিটি কত? ইনফিনিটি। 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত? 0। তাহলে এটা কোন অনির্ণেয় আকৃতি আসতেছে? ইনফিনিটি বাই ইনফিনিটি। এখন কার জন্য এটা আসতেছে আমাকে বলো তো? এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয় আকৃতিটা আসলো, এটা কার জন্য আসছে? এই দুইজনের জন্য আসছে না? আমাকে বলো তো, এই দুইজনের জন্য আসছে না? সো এই দুইজনকে সরাইতে হবে।
কেমনে সরাইতে হবে, উপরে নিচে সেম জিনিস আছে, কমন নিলেই কাজ শেষ, কমন নিলেই কাজ শেষ। বুঝাতে পারলাম? কমন নিয়ে দেখাই, দেখো পরের লাইনটা কি হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স। 3 টু দি পাওয়ার এক্স যদি কমন নাও কি থাকবে, প্রথম পদ থেকে 1 পরে থাকবে, দ্বিতীয় পদে কি থাকবে বলো তো, 3 টু দি পাওয়ার মাইনাস 2x না? আমাকে বলো এটা বুঝছো? এই যে জাস্ট গুণ করে দাও, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন না বুঝলে সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে যাও, যে এই দুইটা গুণ করো, দেখো প্রথম লাইন আসে। 3 টু দি পাওয়ার এক্স কে 1 দিয়ে গুণ করলে 3 টু দি পাওয়ার এক্স হয়, 3 টু দি পাওয়ার এক্স কে 3 টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে যদি গুণ করো, সূচক দুইটা যোগ হয়ে যাবে। তোমরা সূচকের একটা ফর্মুলা পড়ছো না, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সেটা কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n। জাস্ট একটু কম্পেয়ার করো, এটা গুণ করলে 3 টু দি পাওয়ার x মাইনাস 2x যেটা হয় 3 টু দি পাওয়ার মাইনাস x। বুঝাতে পারলাম? তাহলে দেখো তো, উপর থেকে কমন নিয়ে নিলাম, নিচে থেকেও কমন নিতে হবে। 3 টু দি পাওয়ার x যদি কমন না, তাহলে কি পড়ে থাকে, 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x। কালপ্রিট কে ছিল, ঝামেলা কে করতেছিল, এ আর এ। এবার এই দুইজনকে কি করবা, ঘ্যাচাং করে দিবা, ভ্যানিশ। তাহলে পড়ে থাকলো কারা, যারা পড়ে থাকলো ওদেরকে আমরা দেখি কি অবস্থা ওদের। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যেটা পড়ে থাকে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x, 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x। এবার এক্স এর জায়গায় ইনফিনিটি বসাবা, এক্স এর জায়গায় ইনফিনিটি বসানো মানে কি, অসীম বসানো না। 3 টু দি পাওয়ার নেগেটিভ 2x, ইনফিনিটিকে 2 দিয়ে গুণ করলে সেটা ইনফিনিটি হয়, সেটা ইনফিনিটি হয়। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এই যে এক্স কে 2 দিয়ে গুণ করলে, ইনফিনিটিকে 2 দিয়ে গুণ করলে বা যে কোনো ধ্রুবক দিয়ে গুণ করলে সেটা ইনফিনিটি হয়, শূন্যবাদে, শূন্যবাদে। এখানে পড়ে থাকবে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে কি পড়ে থাকলো বলো তো, 3-এর মাথায় নেগেটিভ বিশাল বড় একটা সংখ্যা, সেটা শূন্যের কাছাকাছি না, একটু আগেই দেখে আসছি। তো 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার পুরা প্রসেসটা, আমাদের পুরা প্রসেস। হ্যাঁ, উত্তর হচ্ছে 1। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো, সবাই বুঝতে পারলাম, সবাই বুঝতে পারলাম। এবং তুমি কি এখান থেকে একটা শর্টকাট নিয়ে আসতে পারবা? দেখাচ্ছি, এখান থেকে সুন্দর একটা শর্টকাট নিয়ে আসা যায়। তার আগে আমাকে বলো, আচ্ছা আরেকটা অঙ্ক করাই, তারপর শর্টকাট। এই টাইপের যে কোনো অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক করার প্রসেসটা কি হবে, সূচকের মানে যেটা ধনাত্মক সূচক 3 টু দি পাওয়ার ইনফিনিটি, মানে যেটা ইনফিনিটি হবে, যেই পদটা ইনফিনিটি হবে সেটা কমন নিয়ে নেওয়া। তার মানে যার মাথায় ধনাত্মক সূচক থাকবে সেটা কমন নিয়ে ফেলতে হবে। এই টাইপের অঙ্কগুলার সাধারণ আকৃতি হচ্ছে এরকম, একটু খেয়াল করো। এই টাইপের অঙ্কগুলার সাধারণ আকৃতি হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারবে, প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স, সবাই একটু লেখো, ডিভাইডেড বাই, এই টাইপের সাধারণ আকৃতিটা আমি দেখাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স মাইনাস, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, নাহলে তো সেম জিনিস হয়ে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। আগে একটা লিমিট বসাই দিব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারবে, যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো ধ্রুবক। ফর এক্সাম্পল এর জায়গায় যদি 3 বসায় দাও তাহলে আগের অঙ্কটা হয়ে যাবে। আরো কিছু কিছু চেঞ্জ হতে পারে, উপরে প্লাস দিছি না, উপরে প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারে, উপরে যদি মাইনাস দেই তাহলে নিচে প্লাস থাকবে। বুঝতে পারলাম? উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস। আরো কিছু চেঞ্জ হতে পারে, আরো কিছু মডিফিকেশন হতে পারে। আরো কি মডিফিকেশন? প্রত্যেকটার আগে একটা সহগ চলে আসতে পারে। ধরো এর আগে একটা সহগ হচ্ছে সি ইন টি, বুঝছো? এখানে একটা সহগ গুণাকার আছে, সি ইন্টু এ টু দি পাওয়ার এক্স, ডি ইন্টু এ টু দি পাওয়ার এক্স। আবার ওখানে একটা সহগ গুণাকারে থাকতে পারে, ওখানে একটা সহগ ধরো পি কিউ, এগুলো ধ্রুবক, এগুলো ধ্রুবক, এ সি ডি পি কিউ এগুলো সব ধ্রুবক। এটা হচ্ছে এই টাইপের অঙ্কের জেনারেল স্ট্রাকচার, একদম জেনারেল স্ট্রাকচার। তো এই টাইপের অঙ্কের প্রসেসটা কি, ধনাত্মক সূচকওয়ালা যে পদটা সেটা তুমি কমন নিয়ে ফেলবা। আবার বলি, ধনাত্মক সূচকওয়ালা যে পদটা থাকবে সেটা কমন নিয়ে ফেলবা, তাই না? তো ধনাত্মক সূচকওয়ালা পদকে এ টু দি পাওয়ার এক্স না, আমাকে বলো তো
ধনাত্মক সূচকওয়ালা পদ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাই তো? ওর কারণেই কিন্তু অসীম আসে, ওর কারণেই অসীম আসে, ওর কারণেই অনির্ণেয় আকৃতি আসে। আমাদের টার্গেট ওকে সরানো। ওকে কেমনে সরাবো? উপরে নিচে দুই জায়গায় যেহেতু আছে, দুই জায়গা থেকেই কমন নিয়ে নিব। তো কমন নাও তো। তোমরা অনেকেই অ্যান্সার ধরে ফেলছো, কি হবে অ্যান্সার বলো তো? একটু কমন নিয়ে দেখো আগে কি হয়। উপর থেকে এ টু দি পাওয়ার এক্স কমন নিলে যেটা পড়ে থাকবে সি প্লাস পি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে মাইনাসও হতে পারে, বুঝছো? সরি, এখানে মাইনাস এক্স না, মাইনাস টুয়াইস এক্স হবে, মাইনাস টুয়াইস এক্স হবে। আর নিচে থেকে তুমি যদি এ টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে ডি। এই যে এখান থেকে ডি পড়ে থাকবে মাইনাস প্লাস কিউ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স। এখন তুমি কি করবা? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কাটো, তারপর লিমিটিং ভ্যালু বসাবা। লিমিটিং ভ্যালু যদি বসাও এই জিনিসটা শূন্য হয়ে যাবে, এই টার্মটাও শূন্য হয়ে যাবে। পড়ে থাকবে কারা কারা? সি বাই ডি, সি বাই ডি। তুমি কি বুঝতে পারতেছো? তুমি যদি লিমিটিং ভ্যালু বসাও তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম, সি প্লাস মাইনাস ডি মাইনাস প্লাস পি ইন্টু এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি কিউ ইন্টু এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি। এখন কোনো কিছুর মাথায় নেগেটিভ ইনফিনিটি দিলে এই জিনিসটা জিরো হয়ে যাবে না? তাই তো, তাই না? এটাও জিরো হয়ে যাবে। তাহলে পরে থাকবে কি? তাহলে পরে থাকবে হচ্ছে সি বাই ডি, তাহলে পরে থাকবে হচ্ছে সি বাই ডি। বুঝতে পারলাম? বলো বলো বলো। এখানে একটা শর্ত আছে, শর্ত আছে। শর্তটা হচ্ছে এর ভ্যালুটা একের থেকে বড় হওয়া লাগবে। কেন সেটা একটু পরে আসতেছি। এর ভ্যালুটা একের থেকে বড় হওয়া লাগবে। একও হইতে পারে, তো গ্রেটার দেন ইকুয়াল লেখো, বুঝছো? গ্রেটার দেন ইকুয়াল লেখো। তো এইটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। এখন আমরা এই টাইপের কিছু অঙ্ক জাস্ট মুখে মুখে করব। রিটেন প্রসেস তো বুঝছো, এটাই কিন্তু রিটেন প্রসেস। রিটেন আসলে তুমি এভাবেই করবা, রিটেন আসলে তুমি এভাবেই করবা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো এই টাইপের দুইটা অঙ্ক দেওয়া আছে এবং এবং আমাদের অ্যান্সারটা, শর্টকাটটা লবে ধনাত্মক এক্স এর সহগ, ধনাত্মক সূচকওয়ালা পদ। এই টাইপের অঙ্কগুলা দেখেই তুমি অ্যান্সার কেমনে বলবা? লবে ধনাত্মক সূচকওয়ালা যেই পদটা, মানে এ টু দি পাওয়ার এক্স তার সহগ, এ টু দি পাওয়ার এক্স তার সহগ, ঠিক আছে? ধনাত্মক এক্স বাই এ টু দি পাওয়ার এক্স এর সহগ ডিভাইডেড বাই হরে ধনাত্মক এক্স বাই এ টু দি পাওয়ার এক্স এর সহগ। অ্যান্ড এটা কি তোমার এখন মুখস্থ রাখার দরকার আছে? না, কিন্তু তুমি পুরো প্রসেসটা তোমার মাথায় করতে পারবে না। 6 টু দি পাওয়ার এক্স কমন নিতে হবে। উপর থেকে কমন নিলে কাটা কাটা যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। পরে থাকবে কি? 2/3, 2/3। বলো তো আমাকে, তোমাদের কি এখন এটা মুখস্থ রাখা লাগবে না অটোমেটিক্যালি মাথায় ঢুকে গেছে? অটোমেটিক্যালি মাথায় ঢুকে গেছে না? আমাকে বলো তো, বলো বলো বলো। তো এই টাইপের যে কোনো অঙ্ক তুমি এখন দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। আর রিটার্ন প্রসেস তো বুঝোই। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সার কত হবে? 1/1 বা 1, 1/1 বা 1। বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন ছোট্ট আরেকটা কনসেপ্ট দেখব, ছোট্ট আরেকটা কনসেপ্ট দেখব। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ধরো আমি তোমাকে বের করতে বললাম এ টু দি পাওয়ার ইনফিনিটি, এই ভ্যালুটা কত হবে? বলো তো, এ টু দি পাওয়ার ইনফিনিটি এইটা কত হবে? দুইটা অ্যান্সার পাচ্ছি, একটা হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে জিরো। একটা হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে জিরো। এ টু দি পাওয়ার ইনফিনিটি এটা কত হবে এটা আসলে বলা যায় না। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আমি প্রথমত তোমাকে বলে দিলাম এ এর ভ্যালু একের থেকে বড়, এর ভ্যালু একের থেকে বড়। তাইলে এ টু দি পাওয়ার ইনফিনিটি
এটা কত হবে বলো তো? এটা ইনফিনিটি হয়ে যাবে। কারণ একের থেকে বড় যে কোনো সংখ্যার পাওয়ার যদি নাও, সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। ফর এক্সাম্পল, তুমি যদি 2 এর পাওয়ার নাও, 2 এর পাওয়ার যত বাড়াবা, 1 দিলে কত হয়? 2, 2 এর পাওয়ার 2 দিলে কত হয়? 4, 2 এর পাওয়ার 3 দিলে কত হয়? 8। তার মানে পাওয়ার যত বাড়াচ্ছ, টু টু দি পাওয়ার ওই পাওয়ারটা তত বড় হচ্ছে, ওই সংখ্যাটা তত বড় হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তাহলে এ টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, তার মানে মাথায় বিশাল বড় একটা পাওয়ার, তাহলে ওই জিনিসটা অসীম হয়ে যাবে। বুঝতে পারলাম? ওকে, এবার আমি তোমাকে বললাম এর ভ্যালুটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। নেগেটিভ সংখ্যা নিয়ে আপাতত যাচ্ছি না। 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, সেক্ষেত্রে আমাদের এ টু দি পাওয়ার ইনফিনিটি এটা কত হবে বলো তো? বেসিক ক্যালকুলেশন করো, একটু একটা নর্মাল সংখ্যা নিয়ে চিন্তা করো। হাফ, হাফের মাথায় তুমি যদি 1 দাও সেটা কত হয়? হাফ। হাফের মাথায় তুমি যদি 2 দাও সেটা 1/4 না? হাফের মাথায় তুমি 3 দিলা সেটা 1/8। তুমি কি কিছু খেয়াল করতেছো? এই সংখ্যাটা আস্তে আস্তে শূন্য হচ্ছে, মানে ছোট হচ্ছে, ছোট হচ্ছে, নেগেটিভ তো হবে না, আস্তে আস্তে ছোট হচ্ছে না? এই পাওয়ারটা আস্তে আস্তে তুমি যত বাড়াবা, সংখ্যাটা তত ছোট হতে থাকবে। এখন এই পাওয়ারটা যদি বাড়াতে বাড়াতে অসীম করে ফেলো, তাহলে সেটা 0-র কাছাকাছি হয়ে যাবে না? বলো তো, 0-র কাছাকাছি হবে। তার মানে এ টু দি পাওয়ার ইনফিনিটি যদি এ এর ভ্যালু 0 থেকে 1 এর মাঝামাঝি হয়, তাহলে এই জিনিসটা 0 হয়ে যাবে, এই জিনিসটা 0 হয়ে যাবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার এ এর ভ্যালু যদি 1 হয়ে যায়, এই তো কাহিনী হয়ে গেল, মার কামার একটা কাহিনী। এর ভ্যালু 1 হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। 1 টু দি পাওয়ার ইনফিনিটি একটা অনির্ণেয় আকৃতি, এটার মান তুমি বের করতে পারো না, এটা আমরা পরবর্তীতে দেখব, এটা আমরা পরবর্তীতে দেখব। এখন এইটা একটু খেয়াল করো, এই তিনটাকেই একটু খেয়াল করো। আমি একটু আগের যে অঙ্কটা ছিল ওখানে একটা শর্ত দিছিলাম। শর্ত হচ্ছে এর ভ্যালু 1-এর থেকে বড় বা সমান, সমানটা অ্যাকচুয়ালি হবে না, বড় হওয়া লাগবে, সমান হলে আরেকটা অনির্ণেয় আকৃতি চলে আসে। এটা বোঝা গেছে এবার? বলো 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 বলো। এখন এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট, 0 আর 1-এর মাঝামাঝি হয়, তখন মজার আরেকটা কাহিনী ঘটে যাবে। এই অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে। কি হবে বলো তো? তখন এই জিনিসটা 0 হয়ে যাবে। একটু কঠিন জিনিসে চলে যাচ্ছে আমি। তখন এই জিনিসটা 0 হয়ে যাবে, ওইটা হয়ে যাবে ইনফিনিটি। তখন কি কাহিনী হবে সেটা তোমরা একটু বাসায় চিন্তা করবা। একটু টাফ, পরীক্ষায় আসবে না, বাসায় চিন্তা করবা এই ক্ষেত্রে কি কাহিনী হবে। সেম স্ট্রাকচার, আমি তোমাকে হিন্ট বলে দিছি। এটা যদি হয় তাহলে এ টু দি পাওয়ার নেগেটিভ এক্স, এইটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। বুঝতে পারছো? যারা বুঝো নাই, ঠান্ডা মাথায় বাসায় চিন্তা করবা, ঠান্ডা মাথায় বাসায় চিন্তা করবা। এটা টাফ, এটা পরীক্ষার জন্য না, এটা পরীক্ষার জন্য না। আবারও বলতেছি, আবার একটু হিন্ট দিই। প্রথম কেসটা তো বোঝা গেছে, এর ভ্যালু যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা ইনফিনিটি বাই ইনফিনিটি আকৃতি আসে, যে এ টু দি পাওয়ার ইনফিনিটি বাই এ টু দি পাওয়ার ইনফিনিটি, এই আকৃতিটা আসে। এটা আমরা সলভ করে কি পাইলাম? এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা পাইলাম। এখন এর ভ্যালু যদি এই সীমার মধ্যে হয়, এই সীমার মধ্যে হয়, তখন তার মাথায় যদি ইনফিনিটি দাও, সেটা তো আর ইনফিনিটি হবে না, সেটা কত হবে? 0 হবে। আমরা মাত্রই দেখলাম সেটা কত হবে? 0 হবে। তো সেটা যদি 0 হয়, সেটা যদি 0 হয়, এই প্রসেসটা কিন্তু উল্টায় যাবে। তখন তখন এই দুই বেচারা 0 হয়ে যাবে, কিন্তু এই দুই বেচারা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকবে। এর থেকে কিছু একটা কমন নিতে হবে, কমন নিয়ে যেটা পড়ে থাকবে ওটাই আনসার। বলে দিছি, বলে দিছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো, এটা বুঝছো? হ্যাঁ, লিমিট নেগেটিভ ইনফিনিটি হলে একই কথা। এগুলো নানাভাবে ঘুরে প্যাঁচে দিতে পারে, তোমাদের একটু চিন্তা করতে হবে, তোমাদের একটু চিন্তা করতে হবে। সব কেস দেখানো সম্ভব না, সব কেস আসবেও না পরীক্ষায়। তোমরা যতভাবে চিন্তা করতে পারো, এবং আমি চাই তোমরা একটু চিন্তা করো। ওকে, ঠিক আছে, এটা বুঝছো। এবার বুয়েটে আসা একটা অঙ্ক দেখবো।
বুয়েটে আসা একটা অঙ্ক দেখবো। সবাই এই অঙ্কটা তোলো, সবাই এই অঙ্কটা একটু তোলো। লিমিটের গুণ হয় না? হ্যাঁ, লিমিটের গুণ হয়। দেখবো লিমিটের গুণ একটু পরে দেখবো। চিন্তা করবো না, জাস্ট অ্যান্সারটা বলে দেন। পি বাই কিউ প্লাস মাইনাস পি বাই কিউ এরকম কিছু একটা হবে। ফ্রেন্ডরা ডিসকাস করবা, বুঝছো? এগুলো করার খুবই সুন্দর একটা ওয়ে হচ্ছে, তুমি বাসায় চিন্তা করবা, তারপর তোমার কলেজে যখন যাবা, কলেজে তো ফ্রেন্ড সার্কেল থাকে সবার, তাই না? এটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা ভালো ফ্রেন্ড সার্কেল মেনটেন করা পড়াশোনার ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। ফ্রেন্ডরা মিলে ডিসকাস করবা, কার মাথায় কি আসছে ওটা নিয়ে চিন্তা করবা, দেখবা অনেক কিছু শিখতে পারতেছো, অনেক কিছু শিখতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, এন এর ভ্যালু কত? ইনফিনিটি। এন এর ভ্যালু ইনফিনিটি। এখন ইনফিনিটি এটা যদি বসাও, তাহলে উপরে ইনফিনিটি আসতেছে, নিচে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসতেছে, একটা অনির্ণেয় আকৃতি, একটা ভয়ানক অনির্ণেয় আকৃতি। তো আমাকে কি করতে হবে? এই ইনফিনিটিটা সরাইতে হবে, এই ইনফিনিটিটা সরাইতে হবে। কেমনে সরাইতে হবে? কেমনে সরানো যায়? কমন নেওয়া লাগবে, উপরে নিচে থেকে কিছু একটা কমন নেওয়া লাগবে। আমি দুইটা জিনিস কমন নিতে পারি উপর থেকে, বলো তো 5n+1 এটা কমন নেওয়া যায় না? আবার নিচে থেকে 5n এটা কমন নেওয়া যায়। আমার কথা বুঝছো? তুমি দুইভাবে এই অঙ্কটা করতে পারো, মানে দুইটা প্রসেস হতে পারে, দুইভাবে তো করা যায় না। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমাকে কিছু একটা কমন নিতে হবে, এই টাইপের অঙ্কে কমন নিতে হয়। তো উপর থেকে আমি কি কমন নিতে পারি? প্রথমত 5n+1 এটা কমন নিতে পারি। এটা কমন নিলে কি থাকবে বলো তো? এটা কমন নিলে কি থাকবে? 1 প্লাস 7/5 তার মাথায়, খেয়াল করে একটু সবাই, 7/5 তার মাথায় কত? n+1। বুঝতে পারলাম? আচ্ছা, নিচে থেকে তাইলে 5n কমন নিব, তাইলে কি পরে থাকবে? 1 মাইনাস 7/5 তার মাথায় n। এগুলো তো অ্যাডমিশনের অঙ্ক, ইম্পর্টেন্ট। এতটুকু বুঝলাম, এতটুকু তো বুঝলাম। এখন এটা আর এটা কাটা যাবে, তাই না? এই যে দুইটা জিনিস কাটা গিয়ে 5 পরে থাকবে, তার মানে এই দুইজন নিরীহ, এরা কোনো ঝামেলা করতেছে না, ঝামেলা করতেছে এই দুইজন। এখন n এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, তাহলে খেয়াল করো তো, এটা কি 1 থেকে বড় না? এই সংখ্যাটা খেয়াল করো, এই সংখ্যাটা কি 1 থেকে বড় না? 7/5 তার মাথায় যদি ইনফিনিটি বসাও, সেটা তো ইনফিনিটিই হয়। আবার এটার মাথায় যদি ইনফিনিটি বসাও, সেটাও ইনফিনিটিই হয়। তো অনির্ণেয় আকৃতি কি দূর হইতেছে? আমাকে বলো তো, অনির্ণেয় আকৃতি কি দূর হইতেছে? না, না। যদি এমন করতে পারতাম, 7/5 না হয়ে 5/7 নিয়ে আসতে পারতাম, কোনোভাবে 7/5 না হয়ে 5/7 নিয়ে আসতে পারতাম, তার মাথায় যদি ইনফিনিটি বসতো, সেটা 0 হয়ে যাইতো। কারণ 0 থেকে 1-এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যার মাথায় যদি ইনফিনিটি বসাও, সেটা 0 হয়ে যায়। তার মানে আমাদের কমন নেওয়াটা ঠিক হয় নাই, এই প্রসেসটা ভুল, এভাবে হবে না। এভাবে কি? এভাবে হবে না। আমাদের এমন কিছু একটা কমন নিতে হবে যাতে 7/5 না হয়ে 5/7 হয়। এবার বলো কি কমন নিব? তোমরা কি ধরতে পারতেছ? আমাকে বলো তো। এই প্রসেসটা হয় নাই, এই প্রসেসটা হয় নাই। তো n এর ভ্যালু যখন ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটির দিকে যাব, এই টাইপের অঙ্কে আমরা যেটা করব, বড় সংখ্যাটা কমন নিব। আমরা যেটা করব, বড় সংখ্যাটা কমন নিব। বড় সংখ্যাটা কমন নিলে সুবিধাটা কি হবে? বড় সংখ্যাটা নিচে চলে যাবে, বড় সংখ্যাটা নিচে গেলে 1-এর থেকে ছোট একটা ভগ্নাংশ পাওয়া যাবে, আর ওটার মাথায় যদি ইনফিনিটি বসাও, তার ভ্যালু কত? 0 হয়ে যায়। করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু বুয়েটে আসছে, এটা কিন্তু বুয়েটে আসছে। বড় সংখ্যাটা কমন নিব, তাই না? 7n+1 এটা কমন নিলাম, তাহলে কি পরে থাকবে আমার? কমন নেওয়া কিন্তু পারতে হবে, নাইলে মাইট দিব ধরে। যদি কমন না, তাহলে কি পরে থাকবে বলো তো? 5/7 তার মাথায় কিন্তু n+1। বুঝছো? যারা কমন নেওয়া বুঝো নাই, এই লাইন থেকে এই লাইনে না আসে, তুমি একটু উল্টা দিকে যাও, এই দুইটা গুণ করে দেখো, এটা ফেরত আসে, এটা ফেরত আসে, ঠিক আছে? +1। আর নিচে থেকে তাহলে কি কমন নিব? 7n। নিচে থেকে তুমি যদি 7n কমন নাও, তাহলে যেটা পড়ে থাকবে 5/7 তার মাথায় হচ্ছে n
-1 এবার দেখো কি কি কাটাকাটি যায়। 7n 7n+1 এই দুইটা কাটাকাটি কি পড়ে থাকবে, একটা 7 পড়ে থাকবে, তাই না? তাই তো 7n+1 মানে কি 7n ইন্টু 7, 7n 7n কাটা 7 পড়ে থাকবে উপরে। তাহলে দেখো তো কি পড়ে থাকলো, আমাদের যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এরকম 7 ইন্টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমি এক লাইন এক্সট্রা লিখলাম, ওখানে হয় 5/7 তার মাথায় হচ্ছে n+1+1, এখানে হয় 5/7 তার মাথায় হচ্ছে n-1। এখন এই যে 5/7 এটা কি এক থেকে ছোট একটা সংখ্যা না, তাই তো? তার মাথায় লিমিটটা কি অসীম বসাবা, ইনফিনিটি বসাবা, তাহলে কি পড়ে থাকবে 7 ইন্টু 5/7 তার মাথায় হচ্ছে ইনফিনিটি +1, 5/7 তার মাথায় ইনফিনিটি -1। ইনফিনিটি +1 করলে ইনফিনিটি হয়, এটা স্বাভাবিক। তো এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আমাদের পরে থাকবে হচ্ছে 7 ইন্টু 0+1 ডিভাইডেড বাই 0-1 ইকুয়ালস টু -। আমি অনেক লেন্দি করে করছি, বাট তুমি যখন একবার বুঝে যাবা, এটা করা লিটারালি বাচ্চাদের কাজ, একদম বাচ্চাদের কাজ। বলো ভাইয়া 1/∞ ইকুয়ালস টু 0 হলে 0 ইন্টু ইনফিনিটি অনির্ণেয় কেন? ইনফিনিটি যখন চলে আসবে না, তখন এগুলো ম্যাথামেটিকের মানে অঙ্কের নিয়মগুলো অত সহজভাবে অ্যাপ্লাই করা যায় না, এই গুণ ভাগের নিয়মগুলো অত সহজে অ্যাপ্লাই করা যায় না, কিছু কমপ্লেক্সিটি আসে। ওটা একটু বড় হও, আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন পড়ো, তারপর বুঝবা। অন্য কোনো ওয়ে নাই, আরেকটা ওয়ে আছে, এটা পরে তোমরা ডিফারেন্সিয়েশন যখন শিখবা তখন দেখাবো। বলো এটা সবাই বুঝছো? বলো বলো বলো। অ্যাডমিশনের জন্য কি ভালো কলেজ ম্যাটার করে? না, একদমই ম্যাটার করে না। অ্যাডমিশনের জন্য যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার পড়াশোনাটা ম্যাটার করে। এখন ভালো কলেজ থেকে প্রতি বছর কেন অ্যাডমিশনে ভালো অনেক মানুষ চান্স পায়? তার কারণ হচ্ছে ভালো কলেজে যারা পড়ে ওরা আগে থেকেই মেধাবী। ধরো নটরডেমে যারা পড়লো, ওরা কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিয়ে যায়, তাই না? তাই তো, নটরডেম বাছাই করে ভালো ছেলেগুলাকেই নেয়, তো ওরা তো ভালো করবেই। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে, মানে ভালো ছেলেগুলো থাকবে, ব্রিলিয়ান্ট পোলাপাইন থাকবে, তোমার একটু পড়াশোনা করতে কাজ মানে হেল্প হবে আর কি, বুঝছো? তো এটাই আসলে সুবিধা, এটা অফলাইনে অনেক সুবিধা দিত যখন অনলাইন যুগটা আসে নাই। ওকে, বাট এখন যেহেতু অনলাইন চলে আসছে, অনলাইনেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি বাংলাদেশের সবচাইতে ভালো টিচারের কাছে পড়তে পারবা। সো এখন কলেজ একদমই ম্যাটার করে না ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তোমার নিজের পড়াশোনাটা ম্যাটার করে। ওকে, এখন ভালো কলেজে পড়ার সুবিধাটাকে আমি আগেই বলছি, তোমার সারাউন্ডিংস, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা দেখবা পড়াশোনার প্রতি অনেক আগ্রহী, ওদেরকে দেখে তুমি নিজেও ইন্সপায়ার্ড হবা। এরপর তোমাদের অ্যালামনাই যারা আছে, দেখবা তোমার কলেজ থেকে বুয়েটে ফার্স্ট হইতেছে, ডিএমসিতে ফার্স্ট হইতেছে, ওটা দেখে তোমরা ইন্সপায়ার্ড হবা। জাস্ট এই দুইটা সুবিধা। বলো বুঝছো? দাদা 7 লিমিটের আগে কেন হলো? আমি লিমিটের প্রপার্টি শিখাইছি না? ধ্রুবককে তুমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারবা, ধ্রুবককে লিমিটের বাইরে নিয়ে আসতে পারবা। আরো একটা কথা বলছিলাম না, লিমিট তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, যতবার ইচ্ছা ততবার নিয়ে যেতে পারবা। গত ক্লাসে, ঠিক আছে ভাইয়া? ভালো ভার্সিটি কি ম্যাটার করে? সামনে যেই যুগ আসতেছে ওখানে আসলে স্কিলটাই ম্যাটার করবে। সো স্কিলটা আসলে তুমি কোন ভার্সিটিতে পড়তেছো ওটার উপর একদমই ডিপেন্ডেন্ট না। বাট আবারও সেম কথা, তুমি ভালো ভার্সিটিতে পড়লে সুবিধাটা কি? তোমার সার্কেল যেটা আছে সবাই অনেক বেশি ট্যালেন্টেড হবে। অ্যান্ড ভালো ইউনিভার্সিটিতে ভালো যারা একটু ট্যালেন্টেড, যারা একটু হার্ড ওয়ার্কিং, ট্যালেন্টেড বলে আসলে ওভাবে স্পেসিফাই করা ঠিক না, যারা একটু হার্ড ওয়ার্কিং তারাই চান্স পায়। তো হার্ড ওয়ার্কিং ছেলেপেলেরা তো ভালো করবে, এটাই স্বাভাবিক না? এটা একটা সুবিধা। তোমার সার্কেল যারা আছে ওরা ট্যালেন্টেড, ওরা হার্ড ওয়ার্কিং, অ্যান্ড তোমার অ্যালাম নাই, তোমার বড় ভাইয়া আপুরা যারা আছে, যারা পাশ করে গেছে, ওরাও কি অনেক ভালো ভালো জায়গায় আছে, এটা তোমাকে ইন্সপায়ার করবে। অ্যান্ড তুমি ওখানে গেলে বড় ভাইয়া আপুরা তোমাদের হেল্প করবে। এটাই
ঠিক আছে? ওকে, এটা সবাই বুঝছো? এটা সবাই বুঝলে আমরা এখন এরকম একটা অঙ্ক দিব এবং আমি এক্সপেক্ট করব তোমরা সবাই এটা পারবা। তোমরা সবাই এটা পারবা। দেখো সেম অঙ্ক, এইবার আমি লিমিটটা নেগেটিভ ইনফিনিটি বানিয়ে দিচ্ছি। এইবার আমি লিমিটটা নেগেটিভ ইনফিনিটি বানিয়ে দিচ্ছি। দেখি করো এটা। আমি ক্লাসে কোনো অঙ্ক করতে বলি নাই এখন পর্যন্ত, এই একটা অঙ্ক যেটা আমি করতে বললাম। তোমাদের জন্য টাইম দিলাম 40 সেকেন্ড। এই 40 মিনিট দিয়ে দিছি, সর্বনাশ। এইটা করো। কি করে ফেলছো এত তাড়াতাড়ি? এইবার কি কমন নিব আমাকে বলো তো। এবার লিমিটটা কিন্তু নেগেটিভ ইনফিনিটি। নেগেটিভ ইনফিনিটি হলে, লিমিট যখন নেগেটিভ ইনফিনিটি হবে, এই কেসগুলা কিন্তু উল্টায় যাবে। তখন তখন এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি এইটা 0 হবে, এইটা ইনফিনিটি হবে। খুবই কমন সেন্স, কিন্তু খুবই কমন সেন্স। তুমি একটু চিন্তা করো, ইনফিনিটির জায়গায় নেগেটিভ ইনফিনিটি যদি বসাও, এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি মানে 1/a টু দি পাওয়ার ইনফিনিটি। তো এ টু দি পাওয়ার ইনফিনিটি যখন ইনফিনিটি, তখন এ টু দি পাওয়ার নেগেটিভ ইনফিনিটি হবে 0, এটা হয়ে যাবে ইনফিনিটি, তাই না? তার মানে এইবার আমি যদি 7 টু দি পাওয়ার n+1 কমন নিই, বড়টা কমন নিই, তাহলে কিন্তু হচ্ছে না। এবার কোনটা কমন নিতে হবে? ছোটটা কমন নিতে হবে, নাইলে তো 0 হবে না। নাইলে অনির্ণয় আকৃতি যাবে? না হলে কি অনির্ণয় আকৃতি যাবে? আমাকে বলো তো, যাবে না। তো এবার কোনটা করব? এটা কিন্তু আসে নাই অ্যাডমিশন টেস্টে, কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার কোনটা কমন নিব? ছোটটা কমন নিব, 5 টু দি পাওয়ার n+1। এগুলো মুখস্থ রাখতে যায় না, বুঝছো? তুমি একটু কমন সেন্স বিল্ড করো, এমনিতেই ধরতে পারবা। 1 + 7/5, 7/5 তার মাথায় কত? n+1। 1 - 7/5 তার মাথায় হচ্ছে n। তাহলে এখানে কাটাকাটি গিয়ে কি পড়ে থাকবে? একটা 5 পড়ে থাকবে, একটা 5 পড়ে থাকবে। তখন 5টাকে চাইলে তুমি লিমিটের বাইরে আনতে পারো। যে কোনো ধ্রুবককে লিমিটের বাইরে নিয়ে আসা যায়, যে কোনো ধ্রুবককে লিমিটের বাইরে নিয়ে আসতে পারো যায়, বাট ভেতরে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। ভেতরে রাখলেও কোনো অসুবিধা নেই। n টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, যেটা পড়ে থাকবে 1 + 7/5। এটা কিন্তু একের থেকে বড়। 1 - 7/5 তার মাথায় n। এখন তুমি লিমিটিং ভ্যালুটা বসাবা। যতক্ষণ না পর্যন্ত তুমি ফাংশনে লিমিটিং ভ্যালুটা বসাচ্ছ, ততক্ষণ পর্যন্ত লিমিট লিখে যাইতে হবে, ঠিক আছে? লিমিট, এখন আর লিমিট লেখার দরকার নেই, এই লাইনে তুমি লিমিটটা বসাই দিবা। 5 × 1 + 7/5 তার মাথায় হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। 1 - 7/5 তার মাথায় হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে কি পড়ে থাকে? 5 × 1 + 0। আমি একদম ডিটেইলস প্রসেসে করাইতেছি। এমসিকিউতে আসলে তুমি কি এতটা ডিটেইলসে যাবা? তুমি যখন বুঝে যাবা আমাদের অ্যান্সার এটা, সেখানেই শেষ অঙ্ক, সেখানেই শেষ অঙ্ক। বলো, বুঝতে পারলাম? সবাই এটা কি বুঝতে পারলাম? আমরা এখন একটা সূত্রে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু লিমিট করছি, কোনো সূত্র কি পড়ছি না, কিন্তু আমরা লিমিটের বেসিক জিনিসপত্র দিয়ে করে ফেলছি। ওকে, নিচে নেগেটিভ ইনফিনিটি লেখেন নাই। ও হ্যাঁ, এখানে নেগেটিভ ইনফিনিটি লিখি নাই, টাইপিং মিস্টেক। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি, কোনোটাই কোনো সূত্র ছিল না, ঠিক আছে? কাটাকাটি করলে 5 কিভাবে থাকে? এটা তো সূচকের প্রপার্টি। এই খেয়াল করো, 5 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n, সূচকের ভাগে কি বিয়োগ হয় না? তোমাদের মনে আছে? a টু দি পাওয়ার m/n, এটা মানে কি? a টু দি পাওয়ার m - n। কিংবা তোমার যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, 5 টু দি পাওয়ার n+1, এটাকে কি লেখা যায়?
5 টু দি পাওয়ার n ইন্টু 5 না, 5 টু দি পাওয়ার 1, নিচে 5 টু দি পাওয়ার n, এটা কাটা, পরে থাকবে হচ্ছে 5। বা তুমি সূচকের প্রপার্টি হিসেবেও চিন্তা করতে পারো। ঠিক আছে, সূচকের দুইটা প্রপার্টি একটু লিখে দিচ্ছি। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সেটা হয় a টু দি পাওয়ার m প্লাস n। যারা বুঝো নাই তাদের জন্য a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, সেটা হয় a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এগুলো ক্লাস 9-10 টপিক, তো যাদের মনে নাই একটু রিফ্রেশ করে নাও। ঠিক আছে, বলো। ওকে, আমরা এখন পরের টাইপে যাচ্ছি। টাইপ 6, একটা সূত্রের টাইপ। এই টাইপটা দেখতে কেমন? এই টাইপের অঙ্কগুলো দেখতে হচ্ছে এরকম, যেখানে m আর n এর ভ্যালু কোনো একটা ধ্রুবক হবে। m n a এই তিনটার ভ্যালুই কোনো একটা ধ্রুবক, বুঝছো? m n a, m n আর a এই তিনটা কোনো ধ্রুবক। এই তিনটার ভ্যালু চেঞ্জ করে করে অনেকগুলো অঙ্ক বানানো যায়। এই তিনটার ভ্যালু চেঞ্জ করে করে অনেকগুলো অঙ্ক আমরা আজকেই দেখব। এই টাইপটা হচ্ছে, আকৃতিটা হচ্ছে দেখতে এরকম। তবে তার আগে আমরা কিছু ফর্মুলা দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। আমি তোমাদের লিমিটের ফর্মুলার প্রুফ পড়াবো না। ফর্মুলার প্রুফ পরীক্ষায় আসে না, আসার সম্ভাবনাও নেই, তো আপাতত দেখাইতেছি না। যাদের দরকার হয়, মানে যাদের ইন্টারেস্ট আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা এখন একটা ফর্মুলা লিখতেছি। আমাদের প্রথম ফর্মুলাটা দেখতে হচ্ছে এরকম। এটা মুখস্থ রাখতে হবে। লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এটা কোন আকৃতির বলো তো? 0/0 আকৃতির। x এর জায়গায় a বসায় দেখো, এটা 0/0 এই অনির্ণেয় আকৃতির আসে। এই অনির্ণেয় আকৃতিটা তুমি যদি দূর করো, ঠিক আছে, প্রমাণটা আমি দেখাইতেছি না, প্রমাণটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটা প্রমাণ করা যায়। আপাতত চাইতেছি না। এটার ভ্যালু হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। মুখস্থ করো সবাই, খাতায় ফার্স্ট লিখো, তারপর মুখস্থ করবা। এটা লিখো, এটা একটা ফর্মুলা 1। ডিফারেন্সিয়েশনে অনেক ফর্মুলা আছে, তবে লিমিটের ফর্মুলা কম। লিমিটের টোটাল 5টা ফর্মুলা আছে, 5টা না 6টা 7টার মতো ফর্মুলা আছে, ওগুলো আমরা দেখব। এটা মুখস্থ করো। 30 সেকেন্ড টাইম দিতেছি। এটা 0/0 অনির্ণেয় আকৃতির। এটা যদি প্রমাণ করো তাহলে দেখবে এটা আসবে। n আর a এই দুইটার ভ্যালু চেঞ্জ করা যাবে। n এর জায়গায় ধরো 100 হতে পারে, a এর জায়গায় ধরো 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কিছু। তো এই ফর্মুলার ডিরেক্ট প্রয়োগ আমরা কিছু করি। দেখো তো, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x মাইনাস a। ফর্মুলাটা ভাঙাও, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। দেখো এটার অ্যান্সার কত হয়। কত হবে বলো তো? একটু কম্পেয়ার করো। n এর জায়গায় কত আছে? 4। a এর জায়গায় কত আছে? a। তাহলে এটা কি হবে? 4a টু দি পাওয়ার 4 মাইনাস 1। 4a টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে কত? 4a কিউব। ওকে, ঠিক আছে, 4 ইন্টু 3 না, 4a কিউব। ঠিক আছে, আরেকটা দেখাই। লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 6, আচ্ছা a না, এবার a দিলাম না, x টেন্ডস টু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x মাইনাস 2। দেখো ফর্মুলার ফরম্যাটে মিলছে না? প্রত্যেকটা a এর জায়গায় এবার কত? 2, n এর জায়গায় কত? 6। তাহলে কি হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1, 6 ইন্টু 2 টু দি পাওয়ার
6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, অ্যান্সার কত হয় বলো তো? 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 192। আমরা জাস্ট বেসিক ফর্মুলার প্রয়োগ দেখে ফেললাম। এখন আরেকটু কঠিন অঙ্কে যাব। বলো, বুঝতে কি পারলাম সবাই? এখন এখান থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো দেখতে এই আকৃতির হয়, যেখানে এ, এম আর এন এই তিনটা ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবা। তিনটা ভ্যালু চেঞ্জ করে করে অনেক অঙ্ক বানানো যায়। মানে তুমি যদি টিচার হও, এম, এন আর এ যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবা, একটা অঙ্ক হয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক কিভাবে করব আমাকে বলো তো। ফর্মুলাটা দেখতে কেমন? এইটা না, এটাই কিন্তু ফর্মুলা, তাই তো? নিচে কি এক্স মাইনাস এ না? ফর্মুলাটার নিচের দিকে একটু খেয়াল করবা, এক্স মাইনাস এ। আচ্ছা, এটার দিকে একটু খেয়াল করো। এক্স মাইনাস এ দুটার মাথায় পাওয়ার আছে, নিচেরটার মাথায়ও পাওয়ার আছে। কি করা যায়? আমি চাচ্ছি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। পারবা কিন্তু, তুমি পারবা, অবশ্যই পারবা। দেখো, আমি চাচ্ছি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এই ফর্মুলার আকৃতিতে আনতে হবে, তাই না? ফর্মুলার নিচে হচ্ছে এক্স মাইনাস এ। এইটাকে ওই ফর্মুলার আকৃতিতে আনতে হলে কি করতে হবে বলো তো? তুমি পারবা, অবশ্যই পারবা। অনেকেই পারছো অলরেডি। নিজে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। হিন্ট দেই, লব আর হরকে কিছু দিয়ে ভাগ করতে হবে। কোন আকৃতিতে আমি আনতে চাচ্ছি? হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম আছে, এনের জায়গায় অসুবিধা নাই তো। নিচে এক্স মাইনাস এ আনতে পারলেই হয়, নিচেও সেম জিনিস না? তার মানে লব আর হরকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। বোঝা গেল? না, এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করবে না, এটা দিয়ে ভাগ করব। কেন? বুঝাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা একটু করব। লব আর হরকে কি দিয়ে ভাগ করব? এক্স মাইনাস এ। তোলো তো সবাই। লিমিট এক্স টেন্ডস টু এ, লব আর হরকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। লব আর হরকে কিন্তু সেম জিনিস দিয়ে ভাগ করাই যায়। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এতটুকু বুঝছি, তাই তো? এখন আমি তোমাকে একটা লিমিটের ফর্মুলা শিখাইছিলাম না? লিমিট যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, যতবার খুশি ততবার যাইতে পারে। তো এই লিমিটটা একবার লবে নিয়ে যাও, একবার হরে নিয়ে যাও। মনে পড়ে কত ক্লাসেই শিখাইছিলাম? লিমিট যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যতবার খুশি ততবার যেতে পারে। তো এখন আমি অনেক কষ্টে কাশি আটকায় রাখতেছি। লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। লিমিটের প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, সবাইকে ধরতে পারছো? আমাদের এই যে লিমিটটা ছিল, এই বান্দাকে আমি একবার উপরে নিছি, একবার নিচে নিছি। কারণ আমরা কি জানি? লিমিট যেখানে ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি নিতে পারবা। লবে একবার নিয়ে গেছি, হরে একবার নিয়ে গেছি। এইবার তুমি যদি লব আর হরের দিকে তাকাও, এর থেকে সুন্দর জিনিস কি পৃথিবীতে আছে? মানে এখন কারেন্টলি বলো, ফর্মুলা না? এন এর জায়গায় জাস্ট এম,
এই যে এটার দিকে খেয়াল করো, এটার দিকে খেয়াল করো, এটা কি একটা ফর্মুলা? বলো বলো বলো, এটা কি বলো তো? একটা ফর্মুলা। এন এর জায়গায় আছে এম, তো এম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এবার তোমার ফোকাসটা নিচের দিকে চলে যাবে, হরে চলে যাবে। তাকাও তো, তো ডিরেক্টলি ওই ফর্মুলা, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে কি পরে থাকলো? এম বাই এন ইন্টু সূচকের ফর্মুলা, এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থেকে এটা ভাগ করতেছো, এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে কি পরে থাকবে বলো তো? এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান। তাহলে কি পরে থাকে? এম বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। বুঝতে পারলাম? বলো, সবাই কি বুঝছো? এটার অ্যান্সারটা কি? এইটা, এইটা আমরা মনে রাখবো পরে, আপাতত না, আপাতত না, আপাতত জাস্ট প্রসেসটা বুঝো, আপাতত জাস্ট প্রসেসটা বুঝো। ভাইয়া আপনি বুয়েটের জন্য কিভাবে পড়ছেন? তুমি একাডেমিকটা ভালো করে পড়ো, তাইলেই হবে। ম্যাথসের জন্য আমাদের ক্লাসগুলো করলে ইনাফ। একাডেমিকে আমরা যেই পরিমাণ পড়াইতেছি, ওটা দিয়ে অ্যাডমিশনও পার হয়ে যাবে। আর একাডেমিকে টাইম পাওয়া যায়, ধীরে সুস্থে টাইম পাওয়া যায়, যেটা অ্যাডমিশন টাইমে তুমি পাবা না। সো এখন থেকে পড়াশোনায় মনোযোগী হও, খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এই টাইপটা তো আমরা বুঝছি, এটা কিন্তু অঙ্ক না, এটা এই টাইপটা কিভাবে করবা, কিভাবে সলভ করবা সেটা আমরা দেখছি। এই যে এই টাইপের অঙ্কগুলো এরকম। তোমাকে বলছি না, এম এন আর এ, এই তিনটার ভ্যালু চেঞ্জ করে তুমি হাজার হাজার অঙ্ক বানাতে পারবা। এম এন আর এ, এই তিনটার ভ্যালু জাস্ট চেঞ্জ করে দিবা, নতুন একটা অঙ্ক হয়ে যাবে। কি করবা? লব আর হরকে কি দিয়ে ভাগ করবে এবার বলো তো? এলটি, এলটি মানে হচ্ছে লিমিট, এলটি মানে লিম, বুঝছো? এলটি লিম লিমিট একই কথা, একটু পাশে লিখে দিই, দাঁড়াও। এলটি লিম লিমিট একই কথা, শর্ট ফর্ম। এবার বলো, লব আর হরকে কি দিয়ে ভাগ করব? আমরা এবার লব আর হরকে কি দিয়ে ভাগ করব? আগেরটাই এক্স মাইনাস এ দিয়ে ভাগ করেছিলাম, এবার এর জায়গায় কত আছে? বি, তো এক্স মাইনাস বি দিয়ে ভাগ করবো। ভাগ করো। লিমিট এক্স টেন্স টু বি, লব আর হরকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ, এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি টু দি পাওয়ার 9/2, x to the power 5/2 minus b to the power 5/2 divided by x minus b। শেষ, ফর্মুলায় হয়ে গেছে। এবার এই লিমিটটা একবার উপরে নিবা, একবার নিচে নিবা। x to the power 9/2 minus b to the power 9/2 divided by x minus b, আর নিচে হবে limit x tends to b x to the power 5/2 আরে minus b to the power 5/2। ফর্মুলা ভাঙাও, উপরেও একটা আসছে, নিচেও একটা আসছে। কি থাকবে বলো তো? এন এর জায়গায় হচ্ছে 9/2, 9/2 বি টু দি পাওয়ার 9/2 মাইনাস 1, এন এর জায়গায় আছে 5/2, 5/2 বি টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি। কোন ফর্মুলাটা মনে পড়ে? মাত্রই দেখাইছে, এই যে এইটা, লিমিট এক্স টেন্ডস টু এ x to the power n minus a to the power n divided by x minus a equals to n a to the power n minus 1। n এর জায়গায় আছে 5/2 আর a এর জায়গায় আছে b, তো ভাগ যদি করো তাহলে যেটা পড়ে থাকবে 9/5
b টু দি পাওয়ার 9/2 মাইনাস 5/2। 9/2 কত? 4.5। 5/2 হচ্ছে আড়াই। 4.5 থেকে আড়াই বাদ দিলে হয় 2। আমাদের অ্যান্সার হচ্ছে প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেস সেম স্ট্রাকচার, সেম প্রসেস সেম স্ট্রাকচার। বলো বুঝছো? এখন এই স্ট্রাকচারের যে কোনো অঙ্ক দিলে তুমি কি পারবা না? এই স্ট্রাকচারের যে কোনো অঙ্ক দিলে তুমি কি পারবা না? বলো তো। এন্ড তুমি কি কোনো শর্টকাট ধরতে পারতেছ? তুমি কি কোনো শর্টকাট ধরতে পারতেছ? আসলে ম্যাথসে শর্টকাট বলে কিছু নাই। একটা টাইপের অঙ্ক জেনারেল স্ট্রাকচারটা তুমি যদি সলভ করো, ওটার যে অ্যান্সারটা সেটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, দ্যাটস ইট। এই টাইপের অঙ্কের জেনারেল স্ট্রাকচারটা কি ছিল? এটা না? এটাই কিন্তু জেনারেল স্ট্রাকচার। তুমি এম এন আর এ এর ভ্যালু চেঞ্জ করে এই টাইপের যত খুশি তত অঙ্ক বানাতে পারবা, তাই তো? তো এটা সলভ করে আমি দেখলাম অ্যান্সারটা কি আসছে। এইটা m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n, m বাই n m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। এখন m n আর a এর ভ্যালু যেমনি চেঞ্জ করুক, তুমি যদি এই অ্যান্সারটা মনে রাখো, জাস্ট ভ্যালুগুলো রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। মুখস্থ রাখার দরকার নেই। তুমি দেখবা ব্রেইনে অটোমেটিক্যালি চলে গেছে, তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বুঝতে পারো। ঠিক আছে, বলো। ক্যালকুলেটর দিয়ে করা যাবে? হ্যাঁ করা যাবে, পরে পরে, আপাতত না, আপাতত না, আপাতত নর্মাল ওয়েতে শেখো। এটা শর্টকাট দিয়ে করো তো। এটার রিটেনটা বাসায় হোমওয়ার্ক। রিটেন প্রসেসটা সবাই বুঝছো না? কি দিয়ে ভাগ করবা? x মাইনাস এ দিয়ে ভাগ করবা। তো m এর ভ্যালু কত? 5/2। n এর ভ্যালু কত? 1/3। a এর ভ্যালু a এর ভ্যালু a। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো তো? m বাই n 5/2 ডিভাইডেড বাই 1/3 a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/3। শেষ, এটাই উত্তর। এখন একটু সিম্পলিফাই করো। 5/2 মানে 2.5 কে তুমি 1/3 দিয়ে ভাগ করবা, 7.5 আসে, বা 15/2। এ টু দি পাওয়ার 5/2 থেকে তুমি কি বাদ দিবা? 1/3 বাদ দিবা। তাহলে 13/6 হয়। এটা হচ্ছে এমসিকিউ প্রসেস। রিটেন প্রসেসটা করে নিবা। বলো বুঝছো? অনেকেই পারছো, সুন্দর 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 সুন্দর। এটা করো, দেখি দেখি কার কার বুদ্ধি আছে। এটার অ্যান্সার কি হবে বলো দেখি, বলো বলো বলো, এইটার অ্যান্সার কি হবে? nth root of x সরি, nth root of x এটা মানে কত বলো তো? x টু দি পাওয়ার 1/n না? বলে দিলাম, এবার করো দেখি। আর 1 এর মাথায় যে কোনো কিছু ইনফিনিটি বাদে যে কোনো কিছু দিলে সেটা 1ই হয়। 1 এর মাথায় ইনফিনিটি বাদে যে কোনো কিছু দিলে সেটা 1ই হয়। হ্যাঁ, অনেকেই করে ফেলছো, যারা করো নাই একটু খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 1, x টু দি পাওয়ার 1/p, এই যেটা কি pth রুট অফ nth রুট অফ, এটা ওই ফর্মুলা অনুযায়ী এটা লিখছি x টু দি পাওয়ার 1/p। আমি বুঝতে পারতেছি a এর জায়গায় 1 আছে, কিন্তু ফরম্যাটের সাথে যদি মিলাইতে হয় এখানে শুধু 1 রাখলে হবে না, শুধু 1 রাখলে হবে না, আমাকে যেটা করতে হবে -1, তার মাথায়ও কি 1 টু দি পাওয়ার p আনতে হবে। তো ঝামেলা তো নাই, ঝামেলা তো নাই। 1 এর মাথায় তুমি 1/p দিলে সেটা 1ই থাকবে, 1 এর মাথায় 1/p দিলে সেটা 1ই থাকবে। ফরম্যাট মিলাই ফেলছি, কিন্তু এটা কেন করলাম? ফর্মুলার সাথে যদি মিলে।
কিউথ রুট অফ, খেয়াল করো, কিউথ রুট অফ তো এক্স টু দি পাওয়ার 1/কিউ মাইনাস মাইনাস 1/1/কিউ, 1/1/কিউ। ফর্মুলা মিলছে? বলো তো, ফর্মুলা কি মিলছে? অবশ্যই মিলছে। এবার রিটার্ন প্রসেসে তুমি করবা, আমি কেমনে করব? আমি এমসিকিউ প্রসেসে করে দিব। m/n, তো 1/p/1/q, a টু দি পাওয়ার, a এর মাথায় কত, এটা থেকে এটা বাদ দিবা, 1/p থেকে 1/q বাদ দিবা। এখন 1 এর মাথায় যাই থাকুক না কেন, ওটা তো 1ই, ইনফিনিটি বাদে অন্য যে কোনো কিছু থাকলে সেটা 1। তাহলে যেটা পরে থাকবে এটা সিম্পলিফাই করলে q/p ইন্টু 1, q/p। বলো, সবাই বুঝছি? সুন্দর একটা অঙ্ক ছিল না? এটা রিক্যাপ করব। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারটা কি বলো তো? আমাদের এই টাইপের অঙ্কের স্ট্রাকচার ছিল এরকম, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। তাই তো, যেখানে m, n আর a এই তিনটা ভ্যালু চেঞ্জ করে করে তুমি নতুন নতুন অঙ্ক বানাইতে পারবে। তো এটা দেখতে অনেকটা এটার মতো লাগতেছে, x টেন্ডস টু 1, pth root of x মানে কি x টু দি পাওয়ার 1/p, qth root of x মানে x টু দি পাওয়ার 1/q। এই যে এটা আর এটা, এই দুটো সবাই বুঝছো তো? এখন এই দুটা হলেও স্ট্রাকচার মিলে না, আমাদের কি এর মাথায়ও সেম জিনিসটা লাগে। এখন এ কত, 1 না? 1 এর মাথায় তুমি যেটাই দাও না কেন সেটা 1ই হয়। তো 1 এর পরিবর্তে এটা লিখলাম, 1 এর পরিবর্তে এটা লিখলাম। এবার ফর্মুলার স্ট্রাকচারে মিলছে। তারপর তুমি রিটার্ন প্রসেসে করবে, আমি রিটার্ন প্রসেসে না করে কি আমি এমসিকিউ প্রসেসটা করে দিচ্ছি, কারণ আমি জানি রিটার্ন প্রসেসটা তোমরা পারবা, আমি জানি তোমরা রিটার্ন প্রসেসটা পারবা। বোঝা গেল? বলো তো। আচ্ছা, এইবার যদি 2 হতো 1-এর বদলে, তখন এমনি করতে পারতা না? তখন এই অঙ্কটা এত সহজে করা যাইত না, এই প্রসেসে করা যাইত না। হ্যাঁ, আজকে বই থেকে হোমওয়ার্ক দিব, আজকে বই থেকে হোমওয়ার্ক দিব। যারা পণ্ডিত আছো এইটা করো দেখি, এইটা করো দেখি। আমি একটু পানি নিয়ে আসতেছি। এটা করার জন্য না করতে পারলে একটু মাথা খাটাও, 40 সেকেন্ড টাইম দিচ্ছি। খুবই সুন্দর একটা অঙ্ক করতে পারলে খুবই মজা লাগবে। ওকে, সুন্দর। স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে? একটা ঝামেলা লাগছে, এটা আমি বুঝতে পারতেছি। দেখতে অনেকটা এরকম, কিন্তু আবার এরকম না। এটা ছিল আমাদের ফর্মুলার স্ট্রাকচার। দেখতে অনেকটা এরকম, আবার অনেকটা এরকম না। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? মাঝখানে মাইনাস ছিল, কিন্তু এখানে মাঝখানে প্লাস হয়ে গেছে। আবার লিমিটটাও, লিমিটটা এবার কি নেগেটিভ ইনফিনিটি না নেগেটিভ এ? বুঝে যাওয়ার কথা অলরেডি, এক্সটেন্স টু নেগেটিভ এ। তার মানে এই যে ফর্মুলার এ, এই যে ফর্মুলার এ, এইটা আসলে ওখানকার ওখানকার কি বলতো, নেগেটিভ এ, তাই না? আবার বলি, এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারতো। এই যে এটা আমি মডিফাই করে নানা কিছু বানাতে পারবো। এর জায়গায় যে কোনো কিছু বসাই দিলে নতুন একটা অঙ্ক, এর জায়গায় বি বসাই দিলে নতুন একটা অঙ্ক। এবার যেটা করছি, এর জায়গায় আমি নেগেটিভে বসাই দিছি, আর এন এর জায়গায় 9 বসাই দিছি, তাইলেই ওই অঙ্কটা আসে। তুমি কি ধরতে পারছো? যারা পারো নাই, খেয়াল করো। আমি তোমাকে কি বলছিলাম, এ আর এন এগুলোর ভ্যালু চেঞ্জ করে করে নতুন অঙ্ক বানানো সম্ভব। তো লিমিট
এক্স টেন্স টু এ, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলায় এক্স টেন্স টু এ, কিন্তু এর জায়গায় এবার কত নেগেটিভে চলে আসছে, তার মানে আমি বুঝতে পারতেছি এর জায়গায় আমি নেগেটিভে বসাইতে হবে। তো এখানেও একটু চেঞ্জগুলো করতে হবে। এক্স মাইনাস নেগেটিভ এ তার মাথায় নয়, নেগেটিভের মাথায় যদি বেজোড় সংখ্যা দাও সেটা নেগেটিভ হয় না? তো নেগেটিভে তার মাথায় নয়, তার মানে কি নেগেটিভ এ টু দি পাওয়ার 9, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে এই দুইটা অ্যাকচুয়ালি ঠিক আছে। তারপর এক্স মাইনাস মাইনাস এটাও ঠিক আছে। এবার ফর্মুলার সাথে কম্পেয়ার করো, পুরাপুরি মিলছে না? এন এর জায়গায় কত 9, এর জায়গায় কত মাইনাস এ, এন এর জায়গায় 9, এর জায়গায় মাইনাস এ, তার মানে এখন তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে? তাহলে কি পরে থাকে 9 ইন্টু মাইনাস এ তার মাথায় 8, তার মানে 9 এ টু দি পাওয়ার 8, 9 এ টু দি পাওয়ার 8। তোমাদের মাইনাস কেন আসছে বলো তো? কয়েকজনের অ্যান্সার দেখলাম মাইনাস আসছে, কেন মাইনাস আসছে? ট্রাই করলে পারতাম, কিন্তু ট্রাই করি নাই। এটা কি ধরনের কথা? ট্রাই তো করতে হবে, তাই না? এক্স এর উপরে নাই, ওহ রে এখানে একটা 9 দেয় নাই, এটা মিস হয়ে গেছে, এইটা মিস হয়ে গেছে। বলো ভাইয়া স্কোয়ারের ব্যাপারে ভুলে গেছি, বুঝি নাই তোমার কথা। ভাইয়া এক্স এর মান বসাই দিলে লিমিট লেখা যায় না কেন? এটার বদলেই তো তুমি বসাইছো, তাই না? তাই না? তুমি দুইটা জিনিস গুণ করে ফেলছো অলরেডি। না একজন কোয়েশ্চেন করছে যে আমি এক্স এর মান যখন বসায় দিব বা লিমিটের ফর্মুলা যখন অ্যাপ্লাই করব তখন আর লিমিট কেন লেখা যায় না? অ্যান্সারটা খুবই সহজ, তুমি দুইটা জিনিস গুণ করলে আবারও কি গুণ চিহ্ন রেখে দিবা? তুই জিনিস গুণ করতেছো, এখানে কি তুমি গুণ চিহ্ন রেখে দাও না? তো বুঝছো আমার কথা? বলো। ঠিক আছে, আমরা এখন পরবর্তী টাইপে যাচ্ছি। টাইপটা লেখো, 4 সূত্র। এখান থেকে লিমিটের সবচাইতে বেশি অঙ্ক আসে। সরি যারা হেডফোন দিয়ে ক্লাস করতেছ। চার সূত্র মানে 4টা সূত্র, 4টা সূত্র আমি টাইপের নাম দিয়ে দিয়েছি 4 সূত্র। তো এই 4টা সূত্র একই রকম দেখতে, অনেকটা একই রকম দেখতে, এন্ড এদের অঙ্কগুলো সেম, এদের অঙ্কগুলো। আচ্ছা আগেরটা বুঝো নাই, একটু মনোযোগ দাও, জাস্ট কম্পেয়ার করো। আমি তোমাকে বলছি না এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলায় এন আর এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারবা, তাহলে নতুন একটা অঙ্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে সেই নতুন অঙ্কটা। এর জায়গায় আমি কত বসাইছি, লিমিট দেখে আমি বুঝতে পারতেছি এর জায়গায় অ্যাকচুয়ালি মাইনাস এ বসানো হয়েছে, তাই তো? তো আমি এর জায়গায় মাইনাস এ বসাই এই স্ট্রাকচারটায় নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করো, এক্স মাইনাস মাইনাস এ মানে কত এক্স প্লাস এ, এই যে মিলছে না এক্স প্লাস এ, ঠিক আছে। তারপর মাইনাস এর মাথায় 9 বেজোড় সংখ্যা না, তাহলে এটা মাইনাস এ টু দি পাওয়ার 9 হবে। আগে আরেকটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, এক্স টু দি পাওয়ার 9 প্লাস এ টু দি পাওয়ার 9, উপরেরটাও মিলে গেছে নিচেরটাও মিলছে, ফর্মুলা অ্যাপ্লাই করছি, কাজ শেষ। ঠিক আছে, ওকে। 4 সূত্র, এই 4টা সূত্রই অনির্ণেয় আকৃতি, এই 4টা সূত্রই এই অনির্ণেয় আকৃতির 0/0, এই অনির্ণেয় আকৃতির 4টা সূত্র আমরা এখন দেখব। এই 4টা সূত্রের প্রমাণ আমি তোমাদের দেখাবো না, প্রমাণ তোমাদের বই আছে, বাট প্রমাণ কখনোই আসে না। ওকে, প্রমাণ কখনোই আসে না। তো এই 4 সূত্রের প্রথম সূত্র লেখো, সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে। লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এই ভ্যালুটা হচ্ছে 1। লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এই ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 সূত্রের প্রথম সূত্র। 4 সূত্রের দ্বিতীয় সূত্র
লিমিট এক্স টেন্ডস টু 0 tan x by x ইকুয়ালস টু 1। তুমি x এর জায়গায় 0 বসায় দেখো sin 0 এর ভ্যালু কত? 0 না? 0/0, ঠিক আছে? তো ফর্মুলার মাধ্যমে এটা দূর করলে যে ভ্যালুটা আসে সেটা হয় 1। tan 0 ভ্যালু কত? 0, তো 0/0 অনির্ণ আকৃতি, সেটা দূর করলে কত হয়? 1। 3 নাম্বার সূত্র, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই ভ্যালুটা কত? 1, ঠিক আছে? 4 নাম্বার সূত্র, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এই ভ্যালুটা কত? 1। লন মানে কি সবাই বুঝো তো? লন হচ্ছে লগারিদম, লগ ই বেস। এটা মানেই হচ্ছে লন। লগারিদমের বেস বা ভিত্তি যখন ই হয়, ই একটা ধ্রুবক সংখ্যা, তখন সেটাকে লন লেখা হয়। তো এই হচ্ছে টোটাল 4টা। এটাও 0/0 ফরম্যাট। এক্স এর জায়গায় যদি 0 বসাও, লন 1, লগের মধ্যে 1 হলে সেটা 0 হয়, 0/0। এই 4টা ফর্মুলা সিমিলার, অনেক মিল আছে। কি মিল আছে? প্রথমত এদের 4 জনের অ্যান্সারই কি? 1, 4 জনের লিমিটিং ভ্যালুই 1। দ্বিতীয় যে মিলটা, 4টাই লিমিট এক্সটেন্ডস টু 0, তাই না? 4টার ক্ষেত্রেই লিমিটটা কত? এক্সটেন্ডস টু 0, এক্সটেন্ডস টু 0, এক্সটেন্ডস টু 0, এক্সটেন্ডস টু 0। এবং সবার নিচে কি আছে? এক্স আছে। সবার নিচে কি আছে? এক্স আছে। বুঝতে পারলাম? বলো তো। ঠিক আছে, এই 4টা ফর্মুলা তোমাদের একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। এই 4টা ফর্মুলা দিয়েই আমরা এই চ্যাপ্টারের সবচাইতে বেশি অঙ্ক করব, লিমিট চ্যাপ্টারের বা 9.1 এর সবচাইতে বেশি অঙ্ক করব। এই অঙ্কগুলার এই যে 4টা ফর্মুলা, এগুলার কিছু মডিফিকেশন দেখব, কিছু পরিবর্তিত রূপ দেখব, শুরু করতেছি। এই 4টা লেখা হয়েছে, আশা করি মুখস্থ হয়ে গেছে। মুখস্থ না হলে অসুবিধা নেই, পাশে রেখে দাও। পাশে রেখে দিবা, ঠিক আছে? প্রথম যেই পরিবর্তিত রূপ, সেটা হচ্ছে এই সবগুলাকে আমি যদি উল্টায় দিই, ফর এক্সাম্পল আমি এখন বের করার চেষ্টা করব লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স। এটা আমি জানি, এটার ভ্যালু 1। এটার উল্টাটা অর্থাৎ x বাই tan x, এইটার ভ্যালু কত হবে? বলো তো, যারা বুদ্ধিমান আছো, পড়াইছি কিন্তু। এটার ভ্যালু কত হবে? দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে x বাই tan x, এটাকে জানি উল্টায় দেই 1 বাই tan x বাই 1, tan x বাই x, সরি, এটা লিখতে পারি তো? বুঝতে পারলা কি করছি? এটাকে জাস্ট 1 বাই এই জিনিসটা লিখে দিচ্ছি। এখন লিমিট যেখানে ইচ্ছা, যতবার ইচ্ছা যেতে পারে। এই লিমিটটা আমি কোথায় নিয়ে যাব? হরে নিয়ে যাব। এই লিমিটটা তুমি যদি হরে নিয়ে যাও, তাহলে যেটা পড়ে থাকে লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স। এইটা কিন্তু ফর্মুলা। হরে যেই জিনিসটা আছে সেটা একটা ফর্মুলা। উপরে তো ধ্রুবক, তো উপরে নিয়ে আসলে লাভ নাই, ঠিক আছে? উপরে নিলে সেটা 1ই থাকতো, তো যেহেতু ধ্রুবক, তাহলে কি থাকলো বলো তো? 1 বাই নিচে একটা ফর্মুলা 1/1, আমাদের অ্যান্সার কি? 1। সেম ভাবে তুমি প্রত্যেকটাকে যদি উল্টায় দাও, তাহলে তার ভ্যালুও কত হবে? 1। তাহলে এই 4টা থেকে আরো নতুন 4টা ফর্মুলা হয়ে গেছে, তাই না? ওই 4টা ফর্মুলা আমি যদি লিখি, এটারে উল্টাও, বাকি গোলারে যদি উল্টাও, তার ভ্যালুও 1 হবে। ডিরেক্ট ফর্মুলা হিসেবে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবে। সরি, এন্ড এগুলো আলাদা করে মনে রাখার দরকার নেই, তুমি এই 4টা মনে রাখলেই হবে। এদেরকে উল্টাইলেও 1 হয়, এদেরকে উল্টাইলে লিমিটটাও উল্টায় যাবে, এটাকে উল্টাইলে লিমিটটাও উল্টায় যাবে, এটাকে উল্টাইলে লিমিটটাও উল্টায় যাবে। বাট লিমিটের ভ্যালু তো 1, তার মানে এদেরকে উল্টাইলে 1 পাওয়া যাবে। সেম ভাবে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই
ln of 1 plus x equals to 1। বলো সবাই বুঝছো না? বলো বলো বলো, সবাই কি বুঝছো? এখন আমরা আরো কিছু মডিফিকেশন করব। তাহলে টোটাল কয়টা ফর্মুলা হয়ে গেল? 8টা ফর্মুলা হয়ে গেল। বাট আমরা কিন্তু 8টা মনে রাখবো না, আমরা এই সাইডটা মনে রাখলেই হয়, এই সাইডটা মনে রাখলেই হয়। তো এখানে টোটাল যে 8টা ফর্মুলা আছে, সবাই বুঝছো? সবাই বুঝছো? ঠিক আছে, বুঝছো। এবার এই 8টা ফর্মুলার প্রত্যেকটা ফর্মুলায় চলককে এক্স, এই প্রত্যেকটা ফর্মুলায় চলককে এক্স, তাই তো? এখন যে কোনো একটা ফর্মুলায় আমি এক্স কে রিপ্লেস করে যেটা ইচ্ছা সেটা বসাবো, বাট প্রত্যেকটা জায়গায় বসাবো, তাহলে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। আবার বলি, যে কোনো একটা ফর্মুলা তুমি নাও, তোমার পছন্দের যে ফর্মুলাটা আছে সেটা নাও। ধরো এই ফর্মুলাটা নিলাম বা নিচেরটা, এটা আমার পছন্দের ফর্মুলা, ঠিক আছে? এখানে চলককে এক্স, তুমি এখন এক্স কে রিপ্লেস করে যেটা ইচ্ছা সেটা বসাবা, বাট একটা শর্ত আছে, সব জায়গায় বসাইতে হবে। যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় বসাইতে হবে, তাহলে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। তো আমি যদি দেখাই, এটা কিন্তু সবার ক্ষেত্রেই খাটবে, আমি জাস্ট একটার ক্ষেত্রে দেখাইতেছি। লিমিট, ধরো আমি এক্স এর জায়গায় কি বসাবো? এক্স স্কোয়ার বসাবো। এক্স স্কোয়ার টেন্ডস টু 0 সাইন এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এই ফর্মুলাটাই আমি এক্স এর জায়গায় কি বসাইছি? এক্স স্কোয়ার বসাই দিছি, বাট সব জায়গায় বসাইছি, কিন্তু মনে রাখতে হবে সব জায়গায় বসাইতে হবে, সব জায়গায় বসাইতে হবে, তাহলে এই ফর্মুলার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। এক্স এর জায়গায় তুমি যেটা ইচ্ছা সেটা বসাইতে পারবা। তোমার নাম বসাও, লিমিট কি লিখবো? রাকিবই লিখি। রাকিব টেন্ডস টু 0, ঠিক আছে? রাকিব একটা চলক। সাইন রাকিব বাই রাকিব, এটার ভ্যালু কি হবে? 1। আবারও বলতেছি, এখানে যতগুলা ফর্মুলা আছে, শুধু এখানে না, লিমিটের যতগুলা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলায় একটা চলক থাকে। চলক কে বলতো? যার লিমিটিং ভ্যালু দেওয়া আছে, মানে যার ভ্যালু টেন্ডস টু, সেটা হচ্ছে চলক। এখানে চলক হচ্ছে এক্স, ঠিক আছে? ওই চলকের জায়গায় তুমি যে কোনো কিছু বসাইতে পারবা, বাট শর্ত একটা, সব জায়গায় বসাইতে পারতে হবে, মানে সব জায়গায় বসানো লাগবে, তাহলে ওই লিমিটের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। ওই লিমিটের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তার মানে আমরা এতদিন যা অঙ্ক করে আসছি প্রত্যেকটা অঙ্কে আমি যদি এক্স এর জায়গায় ওয়াই দিয়ে রিপ্লেস করি, বাট সব জায়গায় করি, অ্যান্সার কি চেঞ্জ হবে? না। এক্স এর জায়গায় থিটা দিয়ে রিপ্লেস করলে না। এই কথাটা বুঝছ? বলো তো, এই কথাটা বুঝছ? আবারও বলি, লিমিটের যে কোনো অঙ্ক, যে কোনো ফর্মুলায় তুমি চলকের জায়গায় যে কোনো কিছু বসাইতে পারবা, বাট প্রত্যেকটা জায়গায় বসাইতে হবে। ওই ফর্মুলায় যেখানে যেখানে চলক আছে সব জায়গায় বসাইতে হবে। যদি বসাও, তার লিমিটিং ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, তার লিমিটিং ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? বলো বলো বলো। ওকে, আমরা এখন এই ফর্মুলার কিছু অঙ্ক করব। আজকে বেশিক্ষণ হবে না ক্লাস। তো 4 সূত্র, আমাকে বলো তো, সহজ সহজ কিছু অঙ্ক দিয়ে শুরু করতেছি, এগুলো বেসিক, এগুলো পরীক্ষায় আসবে না। লিমিট এক্স টেন্ডস টু 0 এটার ভ্যালু কত হবে বলো তো? ফর্মুলার ফরম্যাটে আছে, তাই না? এক্স এর জায়গায় কি আছে? 5x, এক্স এর জায়গায় 5x, বাট সব জায়গায় আছে, এটার ভ্যালু কত? 1। আচ্ছা, এইটার ভ্যালু কত আমাকে বলো দেখি, এইটার ভ্যালু কত? এটা বলো বলো বলো। এটা কি সরাসরি ফর্মুলার ফরম্যাটে আছে? না, এখানে 5x আছে, এখানে 5x আছে, এখানেও 5x হওয়া লাগবে। যেখানে নাই
তোমাকে ওটা মডিফাই করে ফরম্যাটে নিয়ে আসতে হবে। দেখো এক্স এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, মানে তুমি ধরে নিতে পারো শূন্য, তাহলে 5x-ও কি শূন্যের কাছাকাছি না? 5x এর ভ্যালুও কি শূন্য না? আমাকে বলো তো। এক্স এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, এক্স এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, আমরা বলতে পারি দুই পাশকে জাস্ট 5 দিয়ে গুণ করো, 5x এর ভ্যালুও টেন্ডস টু 0। তার মানে আমি এখানে 5x টেন্ডস টু 0 লিখতে পারি, যদিও ডিরেক্টলি কোয়েশ্চেনে দেওয়া নাই, বাট আমি এটা লিখলে কোনো সমস্যা নেই, কারণ এক্স এর ভ্যালু যদি শূন্য হয় 5x এর ভ্যালু তো শূন্যই। এবার ফর্মুলার ফরম্যাটে মিলে গেছে, তার মানে এটার অ্যান্সার কত? 1। বলো, বুঝতে পারলাম? ঠিক আছে, তোমাদের উদ্ভট উদ্ভট অ্যান্সার আসতেছে, 5 লিখতেছো 1, হ্যাঁ ম্যাক্সিমামই 1 লিখছো। আচ্ছা, এবার আরেকটু মডিফাই করব, আর দুইটা ক্লাস করো, লিমিটের ম্যাক্সিমাম অঙ্ক তুমি মুখে মুখেই করে ফেলতে পারবা। লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই x, এইটা কত বলো দেখি? বলো বলো বলো, এটা কি হবে? সাইনের মধ্যে যে 5x, ওরে কিন্তু ধরার কোনো সুযোগ নাই, ওই 5x-টা তুমি চেঞ্জ করতে পারবে না। করতে কি পারবা? না। বাট বাকি দুইজনের চেঞ্জ করার সুযোগ আছে, তো ওদেরকে চেঞ্জ করে 5x বানিয়ে দিবা, ঠিক আছে? তাই না? তোমার 3টা বন্ধু, ওকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বাট বাকি দুইজনকে চেঞ্জ করার সুযোগ আছে, বাকি দুইজনকে সেম বানিয়ে ফেলবা, তাই তো? এখানে 5x আছে, তো x যদি টেন্ডস টু 0 হয়, 5x টেন্ডস টু 0 এটা আমি লিখতে পারবো, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু আমি যদি এখানে 5x দিয়ে দিই, একটা ঝামেলা হয়ে গেছে। এই 5টা তো ছিল না, তুমি জোর করে আনছো না, তুমি জোর করে আনছো, এটার খেসারত দিতে হবে, তাই না? জরিমানা দিতে হবে। জরিমানাটা কি? উপরে একটা 5 দিয়ে গুণ করতে হবে। ভুল কিন্তু কিছু করি নাই, আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট এটা লিখছি। এইবার দেখো, এটা ফর্মুলা হয়ে গেছে না? আমাকে বলো তো, এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে এটার অ্যান্সার কত? 1 ইন্টু 5 বা 5। বুঝতে পারলাম সবাই? বলো, বুঝতে কি পারলাম? আমাকে বলো তো। আরেকটা দিই, দেখি এটা কয়জন পারো। লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 3x, এইটা কি হবে? একটু চিন্তা করো, সবাই পারবা, কোনো অসুবিধা নেই, একটু চিন্তা করো, টাইম নাও, সবাই পারবা, সবাই পারবা। এই অনেকেই পারতেছ। ঠিক আছে, এখানে কাকে চেঞ্জ করার সুযোগ আছে? সাইনের ভেতরে যে আছে ওরে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, তার মানে প্রত্যেকটা এক্স এর জায়গায় কি 5x আনতে হবে, প্রত্যেকটা এক্স এর জায়গায় 5x আনতে হবে। লিমিট x টেন্ডস টু 0, এটার জায়গায় 5x টেন্ডস টু 0, এটা আমি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, sin 5x লিখলাম, নিচেও একটা 5x লাগবে, কিন্তু ঝামেলা যেটা হয়ে গেছে, নিচে তো 5x ছিল না, নিচে কি ছিল? 3x। তো এখন কি করতে হবে? প্যাচ আপ করতে হবে, তাই না? কেমনে প্যাচ আপ করবা? নিচে একটা 3 ছিল, এই 3, 5 তো ছিল না, 5 তুমি জোর করে নিয়ে আসছো, তো 5 উপরে দিয়ে দিলা 5/3। ঠিক আছে, এই লাইন আর এই লাইন কিন্তু সেম। এখন খেয়াল করো, এটা একটা লিমিটের ফর্মুলা, এটার ভ্যালু কত? 1 ইন্টু 5/3, আমাদের অ্যান্সার হচ্ছে 5/3। তো আমি তো সাইন দিয়ে দেখালাম, এক্সাম্পলগুলো সাইন দিয়ে দেখালাম, তো সাইন না দিয়ে বাকি 4টা দিয়ে যদি দেখাইতাম, সেম হইতো না? পারতা না? আমাকে বলো তো। আমি একটা ফর্মুলা দিয়ে দেখাইছি, বাট এখানে ফর্মুলা অ্যাকচুয়ালি কয়টা? 4টা ফর্মুলা। তো 4টা ফর্মুলা সবার ক্ষেত্রে কি সেম প্রসেস? তুমি কি বুঝছো? বলো তো। এটা করার শর্টকাট আছে? হ্যাঁ, সবগুলা তুমি দেখেই অ্যান্সার বলে দিতে পারবা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আরো দিব, আস্তে আস্তে দিতেছি, আস্তে আস্তে দিতেছি। আচ্ছা, এতটুকু সবার বোঝা হইলে আমি একটু নাম্বারিং করে দিই। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। এগুলো পান্তা ভাত, এগুলো কোনো পরীক্ষায় আসবে না।
আমাদের বেসিকটা বোঝানোর জন্য। এখন আরেকটু হার্ডের দিকে যাইতেছি, দিস ওয়ান। এইটা কেমনে করব? বলো তো। সাইন এক্স আছে, কিছু কি করা যায়? আগেরটার নিচে এক্স ছিল, এখানে এক্স ছিল, আমাদের অ্যান্সার হয় 5। কিছু কি করা যায়? ফর্মুলার ফরম্যাটে যাইতে হবে, আমি বলে দিচ্ছি কিন্তু ফর্মুলার ফরম্যাটে যাইতে হবে। কেমনে যাবো? আমাদের কোন ফর্মুলা বলো তো? তুমি পারবা, ঘাবড়ায়ও না, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই ফর্মুলার ফর্মুলায় সাইনের নিচে একটা এক্স আছে, এখানে তো নাই, বাট লব আর হরের দুই জায়গায় সাইন আছে। আমি কি কোনোভাবে এক্স নিয়ে আসতে পারবো? কি দিয়ে ভাগ করতে হবে? এক্স দিয়ে ভাগ করতে হবে। তো লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দাও। লিমিট এক্স টেন্ডস টু 0 sin 5x by x লিমিট, আচ্ছা এখানে তো লিমিট লেখা লাগবে না, বাকিটা তো তুমি পারো, তাই না? এই লিমিটটা একবার উপরে নিবা, একবার নিচে নিবা, 5x by 5x, একটা 5 গুণ, অ্যান্সার কি 5/3। শর্টকাট ধরতে পারতেছ? এই সহগ দুটা পড়ে আছে না? আস্তে আস্তে এখনো তোমরা বাচ্চা পর্যায়ে আসো, নেক্সট ক্লাস করার পর বস হয়ে যাবা। এখন এই লিমিটটা আমি উপরে নিচে দুই জায়গায় নিয়ে যাব। লিমিট x টেন্ডস টু 0 sin 5x by 5x into 5 লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x into 3। ঠিক আছে, দেখো আমি এখানে x টেন্ডস টু 0 লিখছি, 5x টেন্ডস টু 0 লিখি নাই। এটা না লিখলেও হয়, বোঝাই যায়, কারণ x এর ভ্যালু টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হবেই। তো এইটা না লিখলেও হয়, লিমিট যে এখানে যে x ওটা না লিখলে হয়, না চেঞ্জ করলে হয়, বাট তুমি ভদ্র ছেলের মতো লিখে দিবা এটা 5x, এটা 3x। লিখলে ভালো, না লিখলে অসুবিধা নেই, এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে কি পরে থাকবে বলো তো? 1 into 5, 1 into 3, অ্যান্সার কত? 5/3। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো, বলো। পরেরটায় যাইতেছি। এটা কি তাইলে শর্টকাট আসতে? এই আমি যখন শর্টকাট দেখাবো তখন শর্টকাটে যাবা, আন্দাজে মুখস্থ করে না, আমি তোমাদের কোনো শর্টকাট মুখস্থ করাবো না, ঠিক আছে? আমি পড়াবো, দেখবা শর্টকাট মাথায় এমনি ঢুকে গেছে, মুখস্থ রাখার কিছু নাই। এটা করো তো দেখি, এ ভাই ভি, তোমরা কি শর্টকাট অ্যাপ্লাই করছো? এখন তো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। ট্যান আছে, সাইন আছে, এই দুইটাই কি ওই ফর্মুলার না? ফর্মুলার একটা পার্ট আছে, লব আছে, হর নাই। ফর্মুলার সবগুলাই কি লব বাই হর আকারে থাকে না? তো নিচের এক্সটা নাই। তুমি চিন্তা করতেছো যে ট্যান সাইন এগুলার পরিবর্তে কিন্তু লন অফ 1 + x কিংবা e⁻x - 1 ওগুলোও দিতে পারতো। তো কি করবা? লব আর হরকে x দিয়ে ভাগ করে দিবা। tan ax by x sin bx by x। এখন এই লিমিটটা একবার উপরে যাবে, একবার নিচে যাবে। লিমিট x টেন্ডস টু 0 tan ax by ax, এটা ছিল না, আমি জোর করে দিছি, উপরে একটা এ দিয়ে গুণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 sin bx by bx, বিটা ছিল না, আমি জোর করে আনছি, একটা বি দিয়ে গুণ করতে হবে। অঙ্ক কিন্তু হয়ে গেছে, তাই না? পরের লাইনে যাইতেছে না, এখানেই লিখে দিই 1 into a by 1 into b, আমাদের অ্যান্সার হচ্ছে a by b। এরকম কেউ কি আসো যে এটা বুঝো নাই? আমাকে বলো, এরকম কেউ কি আসো যে বুঝো নাই?
আবার লাস্ট টাইম খেয়াল করো, tan x বাই সাইন bx আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কিরকম ছিল? 4টা ফর্মুলা ছিল। ওই 4টা ফর্মুলার দিকে একটু খেয়াল করো। ওই 4টা ফর্মুলার 2টা ফর্মুলা এখানে আছে, tan x বাই x, sin x বাই x। sin x বাই x ইকুয়ালস টু 1, তাই তো? তাই না? এখন যে ভগ্নাংশটা আছে ওখানে এই 2টা ফর্মুলার উপরের পার্ট ভাগাকারে আছে। খেয়াল করো, খেয়াল করো, আমাদের এই যে 4টা ফর্মুলা ছিল, এই 4টা ফর্মুলার সবার নিচেই কিন্তু x। এখন এই 4টা ফর্মুলার উপরের পার্ট, ধরো tan x কে sin x দিয়ে ভাগ করলাম বা এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে ফর্মুলাটার অর্ধেকটা অংশ আছে, অর্ধেকটা অংশ আছে, বাকি অর্ধেকটা কি নিচে x আনলেই তো হয়ে যায়। তো লব আর হরকে আমি x দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? তারপর tan ax, x এর জায়গায় কত আছে? ax, তো প্রত্যেকটা x এর জায়গায় ax আনতে হবে। তো আমি নিয়ে আসলাম, এখানে একটা a নিয়ে আসলাম, a দিয়ে গুণ করে দিলাম। এটা কিন্তু ছিল না, এই জন্য গুণ করছি। b নিয়ে আসলাম, b দিয়ে গুণ করলাম, bটা ছিল না, এই জন্য গুণ করে দিছি। তারপর লিমিটের ফর্মুলা, লিমিটের ফর্মুলা। তোমরা অনেকে পণ্ডিত আছো, ধরে ফেলছো আগেই। এবার 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 এটা করো তো, অ্যান্সার বলবা। লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus thrice x divided by sin 4x। বলো। থ্রি বাই ফোর, সবাই বুঝছো? এটার অ্যান্সার যে 3/4, এটা কি সবাই বুঝছো? x দিয়ে ভাগ করবা, x দিয়ে ভাগ করে দেখো 3/4 আসে, 3/4 আসে। তার মানে তুমি কি কাহিনী বুঝতে পারতেছো? ওই যে 4টা ফর্মুলা, ওই 4টা ফর্মুলার উপরের পার্ট 2টা যদি ভাগ করে দাও, জাস্ট ভাগ করে দিলা, তাহলে অ্যান্সার কি আসবে? জাস্ট সহগ 2টা পড়ে থাকবে না? আমাকে বলো তো, তাই না? সেম ভাবে তুমি একটু চিন্তা করো তো, লিমিট x টেন্ডস টু 0 e to the power 7x minus 1 divided by tan 3x, এটার অ্যান্সার কি হবে? লব আর হরকে x দিয়ে ভাগ করো, তাইলেই বুঝতে পারবা। 7/3 না? সেভেন বাই থ্রি তো, বলো। আচ্ছা, আবার বলতেছি, আবারও প্রসেসটা দেখাইতেছি, আবারও প্রসেসটা দেখাইতেছি। এই টাইপটা কেমন? এই টাইপটা কেমন? এই টাইপটা হচ্ছে আমাদের যেই 4টা ফর্মুলা ছিল, আমাদের যে 4টা ফর্মুলা, এই টাইপটার নামই হচ্ছে 4 সূত্র। 4 সূত্রের সবার নিচে x এবং সবার লিমিটিং ভ্যালু কি? x টেন্ডস টু 0। তো আমি এখন যেটা করব, উপরের যেটা প্রত্যেকটা ফর্মুলার লব, একটা লবকে আরেকটা লব দিয়ে ভাগ করে দিবা, এই x এর জায়গায় সহগটা চেঞ্জ করে দিবা। তাহলে যেটা হবে, ডিরেক্ট ফর্মুলায় যায় না। এই যে দেখো, একটা লবকে আরেকটা লব দিয়ে ভাগ করছি, ডিরেক্ট ফর্মুলায় যায় না। এদের ফর্মুলায় আনতে হলে কি? x দিয়ে ভাগ করতে হয়। তো লব আর হরকে x দিয়ে ভাগ করলাম, এই যে দুই জায়গায় কিন্তু x দিয়ে ভাগ করছি, এই জন্য কোনো ঝামেলা হয় নাই। উপরেও x দিয়ে ভাগ, নিচেও x দিয়ে ভাগ। এখন উপরে লিমিট তুমি যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা নিয়ে দিতে পারবা। লিমিটটাকে একবার লবে নিলাম, লিমিটটাকে একবার হরে নিলাম। তো tan ax বাই, আমরা কি বলছিলাম? x এর জায়গায় যেটা ইচ্ছা সেটা থাকতে পারবে, বাট সব জায়গায় থাকতে হবে। তো tan ax বাই ax, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু ছিল না। তো আমি এটা কি গুণ করে দিছি, এই যে এক্সট্রা আনছিলাম উপরে গুণ করে দিছি, এ কাটা, দেখো এই জিনিসটাই আছে। সেম ভাবে bx sin bx বাই bx, বিটা ছিল না, এই জন্য বিটা কি গুণ করে দিছি। তো লিমিটের ফর্মুলা ভাঙলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, পরে থাকবে কি? a বাই বি, a বাই বি। তার মানে আমি কি এটা বলতে পারি না যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, যে এই 4 সূত্রের উপরের পার্ট লব যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, এই 4টা লবের যে কোনো একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার কি হবে? সহগগুলা পড়ে থাকবে, খালি সহগগুলা, এক্স এর সহগগুলা পড়ে থাকবে, এ বাই বি, এক্স এর সহগগুলা পড়ে থাকবে, এ বাই বি। বলো বলো বলো, লিমিট এ এক্স, হ্যাঁ তুমি চাইলে এখানে এ এক্স টেন্ডস টু 0 লিখতে পারো, এটা আরো অ্যাকুরেট, মোর অ্যাকুরেট, বাট না লিখলেও হয়, বলো তো তোমরা কি বুঝছো আমার কথাটা?
তোমরা কি আমার কথাটা বুঝছো? এই জিনিসটা পরে আবার কাজে লাগবে, নেক্সট ক্লাসে আবার কাজে লাগবে। ওকে, এটা যাতে মনে থাকে, নেক্সট ক্লাসে আমরা আবার দেখব। তবে আজকে আরও কিছু অঙ্ক আছে, এগুলো একটু শেষ করে নেই, তারপর ছুটি হবে। বেশ কয়েকটা অঙ্ক আছে, আমরা একটু করি। এইটা করব। সূত্র 1 = 2 লেখা যাবে কি না? এটা লেখা যাবে না, লিখতেও পারো, দুইটার ভ্যালুই তো 1, তো একটা = আরেকটা লেখাই যায়, একটা আরেকটা লেখাই যায়। এই লগটা মানে হচ্ছে লন। একটা কথা মনে রাখবা, ক্যালকুলাসে লগের পরে যদি চলক থাকে তাহলে সেটা সবসময় লন বোঝায়। ক্যালকুলাসে লগের পরে যদি কোনো চলক থাকে, মানে এক্স সংক্রান্ত বা চলক সংক্রান্ত কোনো রাশি থাকে, সেটা সবসময় বোঝাবে হচ্ছে লন। মানে লগ ই বেস এক্স, মানে হচ্ছে যেটা, এটা বোঝাবে লগ ই বেস এক্স। একটু দেখো এটা কি কোনো ফর্মুলার ফরম্যাটে যায়? আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, লন আছে মানে লনের কিন্তু একটাই ফর্মুলা ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 লন অফ 1 প্লাস এক্স লন অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। মিলে কি কিছু কিছু কি মিলতেছে? বলো তো, কিছু মিলতেছে না। এক্স এর জায়গায় কি আছে এটা খেয়াল করবা, এক্স এর জায়গায় কি আছে? x প্লাস 1 হোল স্কোয়ার। এক্স এর জায়গায় কি আছে? x প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে বাকি সব জায়গায় x প্লাস 1 হোল স্কোয়ার আনার চেষ্টা করতে হবে, তাই না? এই যে এখানটায় আছে কি x প্লাস 1 হোল স্কোয়ার, তো আমি বাকি সব জায়গায় x প্লাস 1 হোল স্কোয়ার আনার চেষ্টা করব। একটু চেষ্টা করে দেখো, তুমিও পারবা। লিমিটটা খেয়াল করো, লিমিট x টেন্ডস টু -1, x এর ভ্যালু যদি -1 এর কাছাকাছি হয়, -1টা এক পাশে নিয়ে আসো, তাহলে x প্লাস 1 এটার ভ্যালু টেন্ডস টু 0 হয় না? এই যে -1টা এক পাশে নিয়ে আসলাম, x এর ভ্যালু যদি -1 এর কাছাকাছি হয়, এক পাশে আনলে কি x প্লাস 1 টেন্ডস টু 0। তাহলে নিচে হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার, উপরে x এর জায়গায় এটা আনতে হবে। তুমি একটু মাথা খাটালেই দেখবা হয়ে গেছে। এটা একটু ফর্মুলা ভাঙাও তো, 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি কি বুঝতে পারছো কি হয়েছে? বলো তো, হয়ে গেছে কিন্তু। দেখো এক্স প্লাস 1 এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়, সেটাকে বর্গ করলে তার ভ্যালু 0 এর কাছাকাছি হবে। এক্স এর ভ্যালু 0 হলে এক্স স্কোয়ারের ভ্যালু 0 হয়, তো এক্স প্লাস 1 এটার ভ্যালু যদি 0 হয়, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এটার ভ্যালু 0। তাই তো, কাজ কিন্তু শেষ। লন অফ 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। আমি কি করছি, এই ফর্মুলাটায় প্রত্যেকটা এক্স এর জায়গায় এক্স প্লাস 1 হোল স্কোয়ার নিয়ে আসছি, তাই না? এগুলো অনেকটা পাজল মেলানোর মতো, অঙ্ক করা মানে কিন্তু পাজল মেলানো। তোমরা ছোটবেলায় পাজল মেলাইছো না? একটু বুদ্ধি খাটায় খাটায় করতে হয়, তাই তো? তুমি যখন অঙ্ক অ্যাকচুয়ালি বুঝে যাবে, অঙ্কের মধ্যে এই মজাটা পাওয়া যাবে যে তুমি একটা পাজল মিলাইতেছো। পুরো পাজলের মতো ছিল না, তুমি বুঝে গেছো এই ফরম্যাটে আনতে হবে, এক্স এর জায়গায় এইটা, তার মানে বাকি সব জায়গায় আমি কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার নিয়ে আসার চেষ্টা করবো। বুঝে শুনে করে দিলাম, কাজ শেষ। তো এটার অ্যান্সার কি? 1। বুঝতে পারলাম? সেকেন্ড লাইনটা আরেকবার, এই যে এই দুইটাকে আমি ভাঙাই ফেলছি, 1 প্লাস 1, বুঝছো? এই প্রথম একটা এখানে লিখছি, পরের একটাকে লিখছি 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। কেন ভাঙাইছি? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, বা এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার এটা আনার জন্য, কারণ আমি বুঝে গেছি যে এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি কি আছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে। ওকে, আর এক্স এর ভ্যালু যদি -1 হয়, তাহলে এক্স প্লাস 1 এটার ভ্যালু 0 না? সেটাই এখানে লেখা হয়েছে। নিজেরটা তো নিজেরটার মতোই, ফর্মুলা ভাঙাইছি, কাজ শেষ। ফর্মুলা ভাঙাইছি, কাজ শেষ। বলো, বুঝছো?
আচ্ছা, অনেকের এটা ঝামেলা হচ্ছে। দেখো এক্স এর ভ্যালু -1 না, টেন্ডস টু আর ইকুয়াল টু অলমোস্ট সিমিলার, বুঝছো? ইকুয়াল টু যে সমস্ত প্রপার্টি বা ধর্ম জানে মানে টেন্ডস টু একই ধর্ম মানে, ইকুয়াল টু মানে কি এটা সমান, টেন্ডস টু মানে সমান না, কাছাকাছি। তো এক্স এর ভ্যালু যদি -1 এর কাছাকাছি হয় তাহলে একটা যদি এক পাশে নিয়ে আসো, তাহলে জাস্ট এক পাশে নিয়ে আসো, x+1 টেন্ডস টু 0 হবে না? খুব কমন সেন্স, তুমি চিন্তা করো এক্স টেন্ডস টু এ, এক্স এ এর কাছাকাছি, তাহলে এক্স থেকে যদি এ বাদ দাও সেটা শূন্যের কাছাকাছি হবে না? এক্স টেন্ডস টু এ, এক্স এর মান এ এর কাছাকাছি। আবার বলি এক্স টেন্ডস টু 3, এক্স এর মান 3 এর কাছাকাছি, কারণ এক্স এর মান 3 এর কাছাকাছি, 1 থেকে যদি 3 বাদ দাও অর্থাৎ x-3, এক্স টেন্ডস টু 3, তাহলে x-3 এক পাশে নিয়ে আসছো, এক্স এর মান 3 এর কাছাকাছি, ওখান থেকে 3 বাদ দিলে যেটা আসবে সেটা শূন্যের কাছাকাছি না? আমাকে বলো তো, এটাই লিখলাম, এটাই লিখলাম, ঠিক আছে? বলো 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 বলো। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসটা বড় হবে, ওকে? অ্যান্ড অভিধা ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেষ করলে আমরা একটানা অন্তরীকরণ পড়বো, সপ্তাহে 4 দিনই অন্তরীকরণ পড়ানো হবে, ঠিক আছে? সপ্তাহে 4 দিনই অন্তরীকরণ পড়ানো হবে। আমি এখনই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, তোমাদের কাজ হবে সবগুলো হোমওয়ার্ক করা, অ্যান্ড নেক্সট ক্লাস করার আগে এই ক্লাসটা একটু রিক্যাপ দিয়ে আসবো, ওকে? তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।